মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের গল্প ফটিক বাবুর কীর্তির সিরিজ থেকে রানীনগর স্টেশনে অপহরণ। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম ওম অরূপ। পোস্টার ডিজাইন অর্ঘ্য কুসুম চক্রবর্তী। গল্প পাঠে রয়েছে সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ঘ্য কুসুম চক্রবর্তী, অনুরাধা দে, চঞ্চল কুমার, গৌতম শিকারী, সুশান্ত ও লাভলি মুখার্জি। সালটা 2005। তিস্তা তোরসা ট্রেনে চড়ে অমিত ও ফটিক যাচ্ছে জলপাইগুড়ি। ট্রেন এসে থামল জলপাইগুড়ির রানীনগর স্টেশনে। রানীনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম একটু নিচু। ট্রেনের সিঁড়ি থেকে নামতে হয় প্ল্যাটফর্মে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেরোসিনের লম্ফতে চাওয়ালা এবং চপওয়ালারা ঘুরে বেড়াচ্ছে। গরম চপ লাগবে, গরম চপ লাগবে, গরম চপ, গরম চপ চাই, গরম চপ, মুড়ি তেলে ভাজা গরম চপ, গরম চপ। এই স্টেশন থেকে ট্রেনটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ চলে যায় নিউ আলিপুর দুয়ার, আর এক ভাগ হলদিবাড়ি। স্টেশনের বাইরে দেখা যাচ্ছে লম্বা লম্বা অনেক গাছ। অন্ধকারে গাছগুলোকে ঠিক চেনা যাচ্ছে না। সম্ভবত ইউক্যালিপটাস হবে। ফটিক ও অমিত স্টেশনে নেমে একটু হাঁটাচলা করে নিজেদের শরীর চাঙ্গা করে নেয়। ফটিক বলে, চা খাবি? খেতে পারি? চা লাগবে, চায় গরম চায়, গরম চায়। ও চা দাদা, দুটো চা দিন। চাওয়ালা তার কেটলি থেকে দুটো কাগজের কাপে চা ঢেলে ফটিকদের দেয়। এই নিন বাবু। হ্যাঁ দিন। কত দেবো? 10 টাকা। ফটিক চাওয়ালাকে তার মানিব্যাগ থেকে 10 টাকা বার করে দেয়। চাওয়ালা টাকা নিয়ে চলে যায়। চায়, চায় লাগবে, গরম চায়, গরম চায়, চায় চায় বাবু চায়, গরম চায়। ইঞ্জিন লাগাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে মনে হচ্ছে। তা প্রায় আধা ঘন্টা ধরে নে। ফটিক ও অমিত চা শেষ করে। এরপর ফটিক বলে, লাগেজগুলো রয়েছে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো ঠিক হবে না। চল ট্রেনে উঠে বসি। হ্যাঁ চল। ফটিক ও অমিত ট্রেনে উঠে নিজেদের বাড়িতে এসে বসে। এই সময় সাইড লোয়ারে বসে থাকা একজন ভদ্রলোক ফটিকদের বলে ওঠে, কিছু যদি মনে না করেন আমার লাগেজটা একটু দেখবেন, তবে আমি একটু প্ল্যাটফর্ম থেকে খাবার কিনে আনতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি যান। থ্যাংক ইউ। ভদ্রলোক নিশ্চিন্ত হয়ে চলে যায়। অমিত ফটিককে বলে, একা জার্নি করলে এই একটা সমস্যা, লাগেজ রেখে কোথাও যাওয়া যায় না। ফটিক এসি কোচের কাচের জানলা দিয়ে তাকিয়ে আছে। সে দেখতে পায় কয়েকটা লোক চাদর মুড়ো দিয়ে প্ল্যাটফর্মের এক পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু গল্প করছে। কিন্তু এখন যা ঠান্ডা, তাতে এইভাবে চাদর মুড়ো দেবার কোনো প্রয়োজন পড়ে না। তবু কেন যে নিজেদের এত আষ্টে পিষ্টে ঢেকে রেখেছে বোঝা যাচ্ছে না। এই সময় হঠাৎ শুনতে পায় এক ভদ্রলোকের গলা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান,
এরা আমাকে কিডন্যাপ করছে, আমাকে বাঁচান, বাঁচান। ফটিক আর অমিত একটুও সময় নষ্ট না করে আওয়াজ ফলো করে ট্রেনের দরজার দিকে ছুটে যায়। দেখা যায় দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে ওপারে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে। ফটিক অমিত তাদের সরিয়ে মুখ বাড়ালে দেখতে পায় যেই ভদ্রলোক তাদের লাগেজ দেখতে বলেছিল তাকে দুজন লোক চাদরে জাপটে কোলে তুলে নিয়ে পালাচ্ছে। এই সময় পাশের আরেকটা কামরা থেকে কয়েকজন চাদর মুড়ো দেওয়া লোক বিদ্যুতের বেগে লাফিয়ে পড়ে ও 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে লোকটাকে টেনে তোলে ও চ্যাংদোলা করে ছুট মারে প্ল্যাটফর্মের বাইরের রাস্তার দিকে। ফটিক ও অমিত দেরি না করে দরজা থেকে রেল লাইনে লাফিয়ে পড়ে এবং লোকগুলোর পিছু নেয়। কিন্তু ফটিকদের পৌঁছবার আগেই লোকটাকে একটা মারুতি ভ্যানে তুলে চম্পট দেয়। ফটিক ও অমিত বুঝতে পারে তাদের আর ধরা যাবে না, তাই দুজনে দাঁড়িয়ে পড়ে এবং ফটিক হাঁপাতে হাঁপাতে বলে, গাড়ির নাম্বার প্লেটটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি চল, স্টেশন মাস্টারকে খবর দিই, সেই যা করার করবে। ফটিক তার কটেজের বারান্দার চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে। অমিত রিসর্টের গেটের দিক থেকে এগিয়ে আসে এবং ফটিকের সামনের চেয়ারে বসে বলে, যেই গাড়িটা আমাদের এখানে নিয়ে এলো তার ড্রাইভারকে বলে দিলাম গরুমারা ন্যাশনাল পার্কের 2টো টিকিট কেটে আনতে। বেশ করেছিস। ড্রাইভারটা বলছিল আমরা ময়নাগুড়ি স্টেশনে নামলে নাকি এখানকার ডিস্টেন্সটা একটু কম হতো। এই 10-12 কিলোমিটার বাঁচাবার জন্য আমরা যদি ময়নাগুড়ি নামতাম তবে আমাদের ভাড়া পেত কোথা থেকে? তখন তোকে আর জলপাইগুড়ি থেকে ডেকে আনতাম না। ফটিকের কথা শুনে অমিত একটু হাসে। এরপর দুজনই চুপচাপ। ফটিক পেপার পড়তে থাকে, অমিত রিসর্টের এদিক ওদিক চোখ বোলাতে থাকে। হঠাৎ অমিত বলে ওঠে, আচ্ছা, তোর চোখের সামনে একটা অপহরণ হয়ে গেল, কিন্তু তোর কোনো হেলদোল নেই। অপহরণের সময় তুইও ছিলি, আর তাছাড়া আমরা স্টেশন মাস্টারকে জানিয়ে দিয়েছি, যা করার উনি করবে। আমি বা তুই চিন্তা করে কি করব বল? সেটা অবশ্য ঠিক। এই সময় হন্তদন্ত হয়ে বছর 50-এর এক ভদ্রলোক রিসর্টের গেট দিয়ে প্রবেশ করে। সুবল, কোথায় তুমি? রেস্টুরেন্টে বসে রিসর্টের মালিক কাম ম্যানেজার সুবল মুদির দোকানের লিস্ট বানাচ্ছিল। সে ভদ্রলোকের গলা পেয়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে স্বপনদা, হঠাৎ আপনি এখানে? তোমার মোবাইল কোথায়? সকাল 6টা থেকে চেষ্টা করে যাচ্ছি আর তোমার মোবাইল সুইচ অফ। মোবাইলটা বন্ধ করে চার্জে দিয়েছি। আগে আপনি এই গার্ডেন চেয়ারটায় বসুন, দাঁড়ান, আমি জল নিয়ে আসি। জল টল লাগবে না, তুমি বরঞ্চ তাড়াতাড়ি তোমার মোবাইল নিয়ে এসো। তোমার দিদিকে ফোন করতে হবে, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার কাছে তো তোমার দিদির নাম্বার নেই, না হলে আমি জানিয়ে দিতাম। বিপদ মানে কি হয়েছে? তোমার জামাইবাবুকে কেউ অপহরণ করেছে, মানে কিডন্যাপ। কি বলছেন? আপনি জানলেন কি করে? তোমার জামাইবাবুর মানিব্যাগে চা বাগানের ভিজিটিং কার্ড ছিল, সেই অ্যাড্রেস পেয়ে পুলিশ বাগানে এসেছিল। তখনই তো জানতে পারলাম। কি মুশকিল হলো বলো তো। তাড়াতাড়ি যাও, মোবাইলটা নিয়ে এসো। সুবল ছুটে নিজের ঘরের দিকে চলে যায়। ফটিক ও অমিত বারান্দায় বসে এতক্ষণ সব শুনছিল, কারণ যেখানে কথাবার্তাগুলো হচ্ছিল সেখান থেকে ফটিকদের কটেজের দূরত্ব সামান্য। কিছুক্ষণ পর সুবল মোবাইল হাতে ছুটে আসে। এই নিন স্বপনদা, আপনি কথা বলুন। আমি কেন? পুলিশের সাথে আপনার কথা হয়েছে, আপনি সম্পূর্ণটা জানেন। এই নিন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি। এই বলে সুবল ওনার দিদিকে ফোন করে। কিছুক্ষণ পরে সুবলের দিদি স্বর্ণালী ফোন ধরে বলে, হ্যালো দিদি, এই নে স্বপনদার সাথে কথা বল। এরপরে সুবল স্বপনবাবুকে মোবাইল ধরিয়ে দেয়। এই নিন। বৌদি, একটা অঘটন ঘটে গেছে।
রথিনকে কেউ অপহরণ করে নিয়েছে, মানে কিডন্যাপ। কি কি বলছেন আপনি? হ্যাঁ বৌদি, পুলিশ আপনার নাম্বার চাইছিল, আমার কাছে তো ছিল না, তাই দিতে পারিনি। অবশ্য পুলিশ অফিসার তার নাম্বার আমাকে দিয়েছে, বলেছে আপনাকে বা বাড়ির কাউকে যোগাযোগ করে নিতে। আপনি আমাকে নাম্বারটা দিন তো। একটু ধরুন, আমি বলছি। আপনি সুবলকে বলুন নাম্বারটা আমাকে SMS করে দিতে। ঠিক আছে, সেটাই বলছি। এই বলে স্বপনবাবু নিজের কান থেকে মোবাইল সরায় এবং সুবলের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও, আর এই নাম্বারটা তোমার দিদিকে SMS করে দাও। এই বলে স্বপনবাবু জামার বুক পকেট থেকে একটা কাগজ বার করে সুবলকে দেয়। সুবল তাড়াতাড়ি নাম্বারগুলো SMS-এ টাইপ করে পাঠিয়ে দেয়। ততক্ষণে ফটিক নিজের চেয়ার ছেড়ে সুবলদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, সাথে অমিত। আমি কি কিছু বলতে পারি? সুবল ও স্বপনবাবু দুজনে ফটিকদের দিকে তাকায়। এরপর সুবল বলে, হ্যাঁ বলুন। আপনাদের সব কথাই শুনলাম, তাতে যতটুকু বুঝতে পারলাম কোনো ব্যক্তি কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, আমার মালিককে কেউ কিডন্যাপ করেছে। আর কিডন্যাপ হওয়া ব্যক্তি আমার জামাইবাবু হয়। আপনার সাথে তো পুলিশের কথা হয়েছে, পুলিশ কি বলল? মানে কোথা থেকে কিডন্যাপ হয়েছে কিছু জানালো? রানীনগর স্টেশন থেকে। উনি প্রত্যেক 15 দিন অন্তর চা বাগানে আসেন, মজুরদের পেমেন্ট করেন, কিছুদিন কাজকর্ম দেখে তারপর চলে যান। কিন্তু এবার আসার সময় ওনাকে যে কে কিডন্যাপ করলো আর কেনই বা করলো, সেটাই তো বোঝা যাচ্ছে না। ঘটনাটা আমাদের সামনেই ঘটেছে। আপনার মালিক আমাদের তার লাগেজ দেখতে বলে স্টেশন থেকে খাবার আনতে যাচ্ছিল, আর তখনই তাকে কিছু লোক কিডন্যাপ করে এবং মারুতি ভ্যানে করে নিয়ে পালায়। এরপর স্টেশন মাস্টারকে আমরাই খবর দিই। তবে তো আপনারা লোকগুলোকে দেখেছেন? দেখেছি, কিন্তু চিনতে পারিনি, চাদর দিয়ে সবার মুখ ঢাকা ছিল। যাই হোক, আপনি বরঞ্চ ওই পুলিশ অফিসারের নাম্বারটা দিন। আর আপনার জামাইবাবুর নাম কি? রথিন রায়। ঠিক আছে, নাম্বারটা দিন। সুবল ফটিককে স্বপনবাবুর দেওয়া কাগজটা বাড়িয়ে দেয়। ফটিক নিজের মোবাইলে নাম্বারটা ডায়াল করে সাথে সাথে কেটে দেয়। ওই দেখ, হাতি দল বেঁধে রাস্তা পার হচ্ছে। ওরে বাবা, কত বড় বড় হাতি রে! ওই দেখ, সাথে দুটো বাচ্চাও আছে। হাতিরা গাড়ি চলাচলের বড় রাস্তা পার হচ্ছে। বলা যায় একদিকের জঙ্গল থেকে বের হয়ে আর একদিকের জঙ্গলে প্রবেশ করছে। এমন সময় সামনের গাড়িগুলো একে একে দাঁড়িয়ে পড়ে। ফটিকদের গাড়িও ব্রেক চেপে থেমে যায়। এরপর পেছনে গাড়ির লাইন লাগতে শুরু করে। এমন সময় সামনের একটা গাড়ি থেকে একজন এড়ে পাকা লোক তার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে গাড়ি থেকে নামে এবং সে এগিয়ে যায় হাতিদের দিকে। তখন তার মিসেস ভয়ে চিৎকার করে বলতে থাকে, শোনো, যেও না, রেগে গেলে কিন্তু ডেঞ্জারাস হয়। ঠিক তখনই একটি বড় দাতাল রাস্তা পার হতে গিয়ে থেমে যায় এবং এড়ে পাকা লোকটির দিকে তাকায়। এরপর সুর উঁচু করে প্রচণ্ড জোরে ডেকে ওঠে। লোকটা ভয়ে থেমে যায় এবং পড়ি কি মরি করে বাধ্য ছেলের মতন ছুটে এসে গাড়িতে বসে পড়ে। এরপর দাতাল হাতিটি রাস্তার দুদিকটা সুর দোলাতে দোলাতে দেখে নেয়। এরই মধ্যে প্রায় সব হাতিরা উল্টো দিকের জঙ্গলে ঢুকে গেছে। সবার শেষে দাতালটি নিজে জঙ্গলে ঢোকে, যেন তার উপরে দায়িত্ব ছিল সবাইকে নিরাপদে রাস্তা পার করে নিয়ে যাওয়ার। এরপর একে একে সব গাড়ি স্টার্ট দিতে শুরু করে এবং এগিয়ে যায় জঙ্গলে ঢোকবার উদ্দেশ্যে। ফটিকরা অন্যান্য লোকেদের সাথে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে
পশু পাখি দেখবার চেষ্টা করছে। এমন সময় পাশ থেকে একজন বাচ্চা চিৎকার করে বলে ওঠে, ওই দেখো মা, ওই দেখো গন্ডার। চিৎকার করো না বাবা, জানোয়াররা চিৎকার শুনলে পালিয়ে যায়। ফটিকরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে গন্ডার দেখছে এবং অন্যান্য পশু পাখি দেখার চেষ্টা করছে। আসার সময় অবশ্য হাতি ও ময়ূর দেখে নিয়েছে, এখন সচক্ষে গন্ডার দেখছে। এমন সময় হঠাৎ করে ফটিকের মোবাইল বেজে ওঠে। ফটিক তাড়াতাড়ি হাতে ধরে থাকা মোবাইল মিউট করে দেয়। অমিত চাপা গলায় জিজ্ঞাসা করে, কার ফোন? ইন্সপেক্টর বাসুর। কথা বলবি না? রিসোর্টে ফিরে বলবো। ফটিক ও অমিত জঙ্গলে ভ্রমণ শেষ করে এরপর লাটাগুড়িতে একটা দোকানে বসে চা আর সিঙ্গাড়া খেয়ে রিসোর্টে ফিরে আসে। সব গুছিয়ে নিয়ে এসেছি, এই জলের বোতলটা একটু সরাতো। দাঁড়া, আমি ধরছি, তুই গ্লাস দুটো ধর। ফটিক কটেজের বাইরে গার্ডেনে বড় ছাতা টাঙানো গোল টেবিলের চেয়ারে বসেছিল। অমিত ঘর থেকে মদের বোতল, দুটো কাচের গ্লাস এবং কিছু চিপস, কাজু বাদাম নিয়ে এসে হাজির হয়। এরপর টেবিলের ওপর রেখে গুছিয়ে বসে। এই সময় একজন সার্ভিস বয় প্লেটে করে চিলি বেবিকর্ন দিয়ে যায়। অমিত গ্লাস দুটোতে মদ ঢালে, এরপর ফটিককে জিজ্ঞাসা করে, তোকে কি ঠান্ডা জল দেবো? ঠান্ডা আর নর্মাল মিক্স করে দে। অমিত দুটো গ্লাসে জল ঢালে, এরপর দুজন দুটো গ্লাস তুলে চিয়ার্স করে। চিয়ার্স চিয়ার্স। ফটিক ছোট করে একটা চুমুক মারে এবং রিসর্টের খোলা মাঠের দিকে তাকায়। বলে, কেমন কুয়াশা পড়েছে দেখেছিস? মনে হচ্ছে আজ জমিয়ে ঠান্ডা পড়বে। পড়ুক, আমরা তো ওষুধ খেয়ে নিচ্ছি, আমাদের আর ভয় কিসের? এ মা, দেখেছিস ইন্সপেক্টর বাসুকে ফোন করতেই ভুলে গেছি। ফটিক টেবিলের ওপর থেকে মোবাইল তুলে বাসুকে রিং করে। কিছুক্ষণ পর বাসু ফোন ধরে বলে, এতক্ষণ পরে সময় পাওয়া গেল? এখানে অমিত আর আমি এসেছি রিল্যাক্স করতে। আপনি ফোন করা মানেই তো কাজের কথা। অবশ্য আমি জানতাম আপনি ফোন করবেন। যখন রিসর্টের মালিকের থেকে নাম্বার নিয়ে সেভ করতে যাচ্ছিলাম তখনই দেখে নিয়েছি যেটা আপনার নাম্বার। স্টেশন মাস্টার যখন আপনার নাম বলল তখনই আমি বুঝে গিয়েছিলাম ফটিকবাবুরা এখন নর্থ বেঙ্গলে। আর মোবাইলের নাম্বার পেয়ে তো কনফার্মই হয়ে গিয়েছিলাম যে এই ফটিকবাবু মানে নিখোঁজ সন্ধানকারী ফটিকবাবু। তালদিঘি থেকে কবে এখানে ট্রান্সফার হলেন? তা প্রায় 3 মাস। যাই হোক, কিডন্যাপারদের কাউকে চিনতে পেরেছিলেন? না, চাদর দিয়ে সবার মুখ ঢাকা ছিল। কেসটা তো মনে হচ্ছে আপনাদের কাছেই আসছে। নিশ্চয়ই আপনি রেফার করেছেন? না না, যিনি কিডন্যাপ হয়েছেন তার মিসেস মানে স্বর্ণালী আমাকে জানিয়েছিল যে যারা সচক্ষে কিডন্যাপ করতে দেখেছেন তারা নাকি তার ভাইয়ের রিসর্টে উঠেছেন। তখনই আমার মুখ ফসকে বেরিয়ে গেছিল আপনাদের আসল পরিচয়। সত্যিই তো, এতে আর আপনি রেফার করলেন কোথায়? ওনার মিসেস স্বর্ণালী কি নর্থ বেঙ্গলে পৌঁছেছেন? হ্যাঁ, আজ বিকালে ফ্লাইটেই এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদের সম্মুখে হবে। বুঝলাম, ঘুরতে আসাটা মাটি করে দিলেন। ঠিক আছে, জেনে বুঝে নিই, তারপর আপনার সাথে আলোচনা করে নেব। ঠিক আছে, তবে রাখছি, আমার আবার রাউন্ডে বেরোতে হবে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ফটিক লাইন কাটার সাথে সাথে দেখা যায় খোলা গেট থেকে একটা গাড়ি প্রবেশ করে। এরপর রিসোর্টের দারোয়ান পুনরায় গেট বন্ধ করে দেয়। গাড়ি থেকে নেমে আসে একজন লম্বা সুন্দরী শাড়ি পরা মহিলা। বয়স 40-এর কাছাকাছি হবে। ততক্ষণে রিসর্টের মালিক সুবল গাড়ির দিকে এগিয়ে গেছে। এরপর দুজনে কিছু আলোচনা করতে থাকে। আলোচনার মাঝে দুজন একবার ফটিকদের দিকে তাকিয়ে নেয়। ফটিক বুঝতে পারে ইনি স্বর্ণালী।
অমিত, ড্রিঙ্কসের বোতল আর গ্লাসগুলো ঘরে রেখে আয়। ভদ্রমহিলা এখানেই আসবেন। বলে না, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, আমাদের হয়েছে এই অবস্থা। অমিত বোতল আর গ্লাস তুলতে শুরু করে। এমন সময় স্বর্ণালী এবং সুবল এসে হাজির। ফটিকবাবু নমস্কার, ইনি আমার দিদি স্বর্ণালী রায়। আপনার সাথে কিছু কথা বলতে চাই। নমস্কার। ফটিক ভদ্রতার খাতিরে উঠে দাঁড়িয়ে নমস্কার জানায়। নমস্কার। অমিত আর বোতল গ্লাস সরাতে পারে না। বাধ্য হয়ে সে যেই জিনিসগুলো হাতে তুলে নিয়েছিল সেগুলো পুনরায় টেবিলের ওপর রেখে দেয়। দারোয়ান ততক্ষণে দুটো চেয়ার নিয়ে এগিয়ে আসে এবং ফটিকদের টেবিলের সামনে রাখে। স্বর্ণালী ও সুবল চেয়ার দুটোতে বসে। এরপরে স্বর্ণালী বলে, শুনলাম আপনাদের চোখের সামনেই নাকি আমার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে, আর আপনারাই স্টেশন মাস্টারকে খবর দিয়েছেন। এর জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ হিসেবে কর্তব্য করেছি। সরি, কিছু মনে করবেন না, আমরা এগুলো সরিয়ে রাখার মতন সময় পাইনি, তার আগেই আপনি চলে এলেন। ইটস অল রাইট, আমি মডার্ন যুগের মহিলা, এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। থ্যাংক ইউ। আমি পুলিশ ইন্সপেক্টরের থেকে জানতে পারলাম আপনারা নিখোঁজদের সন্ধান করে ফিরিয়ে আনেন। পুলিশ যেভাবে সন্ধান করছে করুক, আমি চাইছি আপনারা আলাদা করে আমার হাজবেন্ডকে খোঁজার দায়িত্ব নেন। ফটিক অমিতের দিকে তাকায়। অমিত বলে, দেখ যদি সম্ভব হয় নিয়ে নে। এরপর ফটিক মাথা নিচু করে কিছু একটা ভেবে নেয়। তারপর স্বর্ণালীকে বলে, দেখুন, দায়িত্ব নিতে আমাদের অসুবিধে নেই, অসুবিধা হচ্ছে থাকার। কলকাতা ছেড়ে এতদিন এখানে থাকা, তাছাড়া পুলিশ তো খুঁজছে, যদি না পায় তখন নয় দেখা যাবে। আর ততদিনে কিডন্যাপাররা যদি আমার হাজবেন্ডকে মেরে ফেলে? ফটিক চুপ থাকে। স্বর্ণালী আবার বলে, আপনারা যা ফিস চাইবেন আমি দেব, এমনকি এখানে থাকা খাওয়ার খরচও আমি বহন করব। প্লিজ আপনারা শুধু আমার হাজবেন্ডকে খুঁজে নিয়ে আসুন। ফটিক একটু চিন্তা করে বলে, শুনলাম এখানে আপনাদের টি গার্ডেন আছে। গার্ডেন ঠিক নয়, ছোটখাটো একটা টি স্টেট বলা যেতে পারে। ওখানে আমাদের একটা বাংলো আছে, আপনারা যদি চান আমি ওখানে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। না না, ওখানে আমরা থাকবো না। আপনি শুধু বলুন আপনার মজুর কজন আছেন, মানে যারা চা পাতা তোলে, গাছের দেখাশোনা করে, অথবা অন্যান্য কাজের লোকেরা মিলিয়ে। পার্মানেন্ট বলতে ওই 15 জন, তার মধ্যে ম্যানেজারও আছেন, আর বাকি সব দিন মজুর। যেদিন কাজ করে সেদিনই পয়সা পায়। তবে হ্যাঁ, ওদের জন্য থাকার ঘর আমরা করে দিয়েছি। চালু কথায় বলতে পারেন ওই কোয়ার্টার। আপনাদের ম্যানেজার স্বপনবাবু কি ওখানে ফ্যামিলি নিয়ে থাকেন? স্বপনদার সাথে আপনার আলাপ হয়েছে নাকি? আজ সকালে সুবলবাবুকে যখন কিডন্যাপ হবার খবর দিতে এসেছিল তখনই কথা হয়েছিল। যাই হোক, বলুন স্বপনবাবুর সাথে কে কে থাকেন? স্বপনদা ডিভোর্সি। ডিভোর্স হওয়ার পর ওনার মিসেস মুম্বাইতে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়। ছেলেকে নিয়ে মুম্বাই চলে যায়। শুনেছি ওনার ছেলে নাকি পড়াশোনা শেষ করে ওখানেই কোনো বিজনেস করছে। ওনাদের ডিভোর্সের কারণ জানা আছে? স্বপনদা নাকি প্রচণ্ড ড্রিঙ্কস করে মিসেসকে অশ্লীল ভাষা বলতো, সাথে মারধরও করতো। ওনাদের ডিভোর্স হয়েছে কত বছর? তা প্রায় 17-18 বছর হবে। স্বপনবাবুর সম্বন্ধে দেখছি আপনি অনেক খোঁজ খবর রাখেন। হ্যাঁ, তা রাখতে হয়। ম্যানেজারের খোঁজ খবর না রাখলে বিজনেস চালাবো কি করে? সেটা অবশ্য ঠিক। তা স্বপনবাবু কি আপনাদের বাংলোয় থাকে নাকি কোয়ার্টার করে দিয়েছেন? হ্যাঁ, উনি বাংলোতেই থাকেন, কারণ টি গার্ডেনের ম্যানেজারদের বাংলোতেই রাখা হয়। ঠিক আছে, কাল থেকে আমরা চেষ্টা করব আপনার হাজব্যান্ডকে খুঁজে বার করার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই সুবলবাবু কি আপনার নিজের ভাই? হ্যাঁ, ও আমার একমাত্র ভাই। আপনার বাড়িতে কে কে আছে? শ্বশুর আর শাশুড়ি মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। একমাত্র মেয়ে পড়াশোনা করতে কানাডাতে আছে। এখন আমি আমার হাজবেন্ড থাকি, আর সাথে 4 জন কাজের লোক থাকে। ওকে, আপনার ফোন নাম্বার দিয়ে যান, দরকার পড়লে ফোন করব। আর আপনাদের ফিজের কথাটা বললেন না তো? সেই সব ব্যাপারে অমিত আপনার সাথে পরে কথা বলে নেবে, আগে কাজটা তো শুরু করি। ঠিক আছে,
আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন। সকালে উঠে ব্রেকফাস্ট করে ফটিক আর অমিত গাড়ি নিয়ে রওনা দিয়েছে স্বর্ণালীদের চা বাগানের উদ্দেশ্যে। রিসর্টের মালিক মানে স্বর্ণালীর ভাই সুবলের থেকে টি এস্টেটের নাম ও জায়গা বুঝে নিয়েছিল। দু সাইডে চা বাগান আর অন্যান্য গাছের জঙ্গল প্রকৃতিটাকে যেন সবুজে ভরিয়ে রেখেছে। মনোরম দৃশ্য দেখতে দেখতে ফটিকরা প্রবেশ করে রায় অ্যান্ড ঘোষ টি এস্টেটে। দুদিকে চা গাছের বাগান, মাঝখান থেকে চলে গেছে 18-20 ফিটের রাস্তা। চা বাগানের মহিলারা পিঠে ঝুড়ি বেঁধে চা পাতা তুলছে। সে এক অদ্ভুত ভালো লাগার দৃশ্য। একটু এগোতেই দেখা যায় ছোট ছোট ঘর, পাকা দেয়াল আর টিনের চাল দিয়ে ঘরগুলো তৈরি করা। কয়েকজন আবার ঘরের সামনে মুদি ও সিগারেট বিড়ির দোকান করে রেখেছে। ফটিক হঠাৎ ড্রাইভারকে বলে ওঠে, ড্রাইভার ভাই সামনে একটু দাঁড়ান। ড্রাইভার গাড়ি থামায়। ফটিক অমিতকে বলে, ইচ্ছে থাকলে নামতে পারিস। কোথায় যাবি? আয় না। ফটিক নেমে এগিয়ে যায় একটা সিগারেটের দোকানের সামনে, সাথে অমিত। দাদা দুটো সিগারেট দিন তো। মোর কাছে 5 টাকা আর 6 টাকার আছে, কোনটা দেবো বাবু? 6 টাকারটা দিন। আপনারা কি আমাদের বাগান ঘুরতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাগানের নাম দেখলাম রায় অ্যান্ড ঘোষ টি এস্টেট, কিন্তু আমি যতদূর জানি আপনাদের মালিকের নাম তো রথিন রায়। তবে ঘোষটাকে? সিগারেটটা ধরুন। হ্যাঁ দিন। সলাই দেব? দিন। ফটিক অমিতকে একটা সিগারেট দেয়। এই নে। ঘোষ হলো আমাদের ম্যানেজার, উনি আগে এই বাগানের পার্টনার ছিল। মানে স্বপনদা? হ্যাঁ স্বপনবাবু। তা পার্টনারশিপ ছেড়ে দিল কেন? সেটা বলতে পারবো না। ও, এই নিন আপনার দেশলাই আর পয়সা। সিগারেট তো ধরালেন না? পরে ধরাবো। আচ্ছা, আপনাদের ম্যানেজারের বাংলোটা কোথায়? এই রাস্তা ধরে এগিয়ে যান, সামনে আবার দুপাশে বাগান পাবেন, তারপরে দেখতে পাবেন বড় একটা দোতলা বাংলো। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে ফটিকরা গাড়ির কাছে ফিরে আসে ও গাড়িতে ওঠে। গাড়ি রওনা দেয় বাংলোর উদ্দেশ্যে। বাংলোর একজন চাকর ট্রে করে টিপটে চা, খালি 3টে কাপ প্লেট ও কিছু বিস্কুট বেতের চেয়ারগুলোর মাঝখানে রাখা টেবিলটার উপর নামিয়ে চলে যায়। স্বর্ণালী ও ফটিকরা গার্ডেনে রাখা সুন্দর বেতের চেয়ারগুলোতে বসে আছে। পেছনে দেখা যাচ্ছে দোতলা বাংলোটি। স্বর্ণালী টিপট থেকে 3টে কাপে চা ঢালে। এরপর চায়ে সুগার দেবার আগে জিজ্ঞাসা করে, আপনারা সুগার খান তো? হ্যাঁ খাই, কিন্তু অল্প। ওকে। মুক্তিপঞ্চে নিশ্চয়ই আপনার কাছে এখনো কোনো ফোন আসেনি? না, এখনো আসেনি। আর এটাই আমার কাছে অবাক লাগছে, রতিনকে কিডন্যাপ করেছে 24 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু কিডন্যাপারদের তরফ থেকে কোনো যোগাযোগই নেই। আপনার কাউকে সন্দেহ হয়? মানে কোনো শত্রু? না, আমার তো এমন কাউকে জানা নেই, তবে বিজনেস করে তো শত্রু হয়তো আছে। নমস্কার। ফটিকরা স্বর্ণালীর দিক থেকে দৃষ্টি তুলে সোজা তাকালে দেখে স্বপনবাবু এগিয়ে আসছে। রাজুর কাছে শুনলাম আপনারা এসেছেন, তাই দেখা করতে এলাম। রাজুকে? রাজু আমাদের কাজের লোকেদের মধ্যে একজন, যে আপনাকে চা দিয়ে গেল। নিন চা নেন। হ্যাঁ নিচ্ছি। ফটিকরা দুজন দুটো কাপ তুলে নেয়। স্বপনদা চা নেবেন? না, আমার আজকের কোটা কমপ্লিট। সকালে উঠে 1 কাপ আর ব্রেকফাস্টের পরে আরেক কাপ। কথা বলতে বলতে স্বপনবাবু খালি বেতের চেয়ারটায় বসে। স্বপনবাবু, আপনার কি মনে হয় রথিনবাবুকে কারা কিডন্যাপ করতে পারে? গতকাল থেকে তাই ভাবছি, কে করলো আর কেনই বা করলো? তাছাড়া ওর তো কোনো শত্রুও নেই যাকে সন্দেহ করব। শত্রু নেই এই কথাটা বলা ভুল।
যতই ভালো মানুষ হোক, সে যে সবাইকে খুশি করতে পারবে এটা তো সম্ভব নয়। বাই দ্য ওয়ে, আপনি তো এই স্টেটের মালিক ছিলেন, পার্টনারশিপ ছাড়লেন কেন? আমার আর রথিনের কাছে যতটুকু টাকা ছিল গার্ডেন কেনার পরে শেষ হয়ে গেছিল, আর তাই টি ফ্যাক্টরি খোলার সময় আমরা ব্যাংক থেকে লোন নিই। কিন্তু বিজনেস ভালো চলছিল না। পর পর 2 বছর ব্যবসায় অনেক টাকা ঝাড় খাই, লেবারদের টাকা দিতে পারছিলাম না, ব্যাংকের ইএমআই বাকি পড়ে যাচ্ছিল। সে এক বিচ্ছিরি সিচুয়েশন। তখন আমরা ঠিক করলাম গার্ডেন বিক্রি করে দেব, পার্টিও খুঁজতে শুরু করলাম। কিন্তু যা রেট পাচ্ছিলাম আমাদের প্রবলেম সলভ হচ্ছিল না। তখন রথিন বলল সে তার কলকাতার পৈতৃক বাড়ি বিক্রি করে গার্ডেনটা কিনে নেবে, আর তখন আমি আমার পার্টনারশিপ ছেড়ে সব কিছু ওর নামে করে দিলাম। কোম্পানির নাম পাল্টানো হলো না কেন? সেটা ঠিক বলতে পারবো না, হয়তো আমাকে সম্মান জানানোর জন্যই পুরনো নামটা রেখে দিয়েছিল। আপনি কখনো জিজ্ঞাসা করেননি কেন নাম পাল্টালো না? করেছিলাম, উত্তরে শুধু হেসেছিল। বিজনেস ভালো চলতে শুরু করলো কোন বছর থেকে? নিশ্চয়ই উনি যখন পার্টনারশিপ ছাড়লো তারপর থেকে। না, সে বছরটাও মন্দা গেছে, কিন্তু তারপর থেকে বিজনেস যে পিক আপ নিল, আজ অবধি ডাউন হয়নি। আর যখন স্বপনদা পার্টনার ছিল তখন গার্ডেন এত বড় ছিল না। রথিন পরে আশেপাশের সব বাগান কিনে নেয়, স্টাফদের জন্য ঘর তৈরি করে দেয়। স্বপনবাবু, আপনার সাথে রতিনবাবুর আলাপ হয়েছিল কিভাবে? রথিন আসলে আমার কলেজ ফ্রেন্ড। কলেজ শেষ করেই কি আপনারা টি গার্ডেনের ব্যবসায় নেমে যান? না না, আমি কলেজ শেষ করে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে শুরু করি। আর রতিনবাবু? রথিন বিদেশ থেকে MBA করে এসে ওর বাবার বিজনেসে যোগ দেয়। কিসের বিজনেস? ইম্পোর্ট এক্সপোর্টের। ওই বিজনেসটা এখনো আছে? হ্যাঁ, ওটা এখন আমি দেখাশোনা করি। ও আচ্ছা স্বপনবাবু, আপনি চাকরি ছেড়ে বিজনেসে আসলেন কেন? আসলে রথিনই আমাকে ব্যবসায় নিয়ে এসেছিল। ওর বক্তব্য ছিল অন্য লোকের গোলামি না করে নিজের ব্যবসা করা অনেক ভালো। গার্ডেন কেনার টাকা কোথা থেকে পেলেন? আমার মিসেস ওর বাপের বাড়ির সম্পত্তি বেচার কিছু টাকা পেয়েছিল, সেই টাকা দিয়েই গার্ডেন কিনি। অবশ্য রথিনও 50% টাকা দিয়েছিল। ও, তার মানে গার্ডেন কেনার আগে আপনাদের বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, আমি চাকরি পাওয়ার 2.5 বছর পরই বিয়ে করে নি, আর রথিন আমার বিয়ের মাস 6 পরে। আপনার ডিভোর্স হলো কেন? স্বপনবাবু একটু দ্বিধা বোধ করে। ফটিক বলে, জানি এটা একটু পার্সোনাল কোয়েশ্চেন, তবু যদি বলেন। গার্ডেনের পার্টনারশিপ ছাড়ার পর আমার মিসেসের সাথে সব সময় ঝগড়া লেগে থাকতো। আসলে ওর এতগুলো টাকাও তো নষ্ট করে ফেলেছি। তাছাড়া তখন অলরেডি আমাদের একটা ছেলে আছে, তার বয়স প্রায় 8, তারও তো একটা ভবিষ্যৎ আছে। আর আমার নিজের উপর খুব রাগ হয়। আমি তখন সামান্য সঞ্চয়ের টাকা খরচ করে ড্রিঙ্ক করতে শুরু করি। সংসারে অশান্তি আরও চরমে ওঠে। তখনই আমার মিসেস ডিভোর্স চায়, আর আমিও আপত্তি করিনি। ও ডিভোর্স নিয়ে সাথে ছেলেকে নিয়ে মুম্বাই ওর ভাইয়ের বাড়ি চলে যায়। তারপর শুনেছি ওখানে প্রাইভেট একটা কোম্পানিতে নাকি চাকরি করছে। বিজনেস ছাড়ার পরে আপনি আবার চাকরি করলেন না কেন? চেষ্টা করেছিলাম। যখন চাকরি পেলাম তখন আমার অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তখন আর ইচ্ছা করলো না। আর সত্যি বলতে কি, বাঁচার ইচ্ছেই করছিল না। কিন্তু তখন রথিন আমাকে সামলায়, এখানে নিয়ে এসে রাখে এবং ম্যানেজারের চাকরি দেয়। স্বর্ণালী, আপনার সাথে রতিনবাবুর কেমন সম্পর্ক? ওই আর কি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রেম থাকলে যেমন সম্পর্ক হয়। কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না যে রতিনবাবু অপহরণ হওয়াতে আপনি খুব চিন্তায় আছেন। কেন? হাউ হাউ করে কেঁদে নিজেকে এলোমেলো রাখলে কি বুঝতে পারতেন? রতিনবাবুরা ক ভাই বোন? রথিন একা, ওর কোনো ভাই বোন নেই। আর ওনার কথায় মনে হলো উনি আমাকেই সন্দেহ করছেন। মনে রাখবেন, আপনাদের কিন্তু আমার হাজবেন্ডকে খোঁজার কাজটা
আমিই দিয়েছি। যদি আমি রথিনকে কিডন্যাপ করতাম তবে নিশ্চয়ই আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা আমি দিতাম না। সত্যি তো অমিত, তুই মাঝে মাঝে এমন কথা বলে ফেলিস না। সরি, ওর কথায় কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আজ আমরা উঠি। অপহরণদের তরফ থেকে কোনো ফোন এলে জানাবেন। আচ্ছা, লাঞ্চ করে গেলে হতো না? এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, অন্যদিন নয় খাবো। ও, রথিনবাবুর একটা ছবি লাগবে। একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। স্বর্ণালীদের সাথে কথা শেষ করে ফটিকরা জলপাইগুড়ি টাউনে চলে আসে। ওখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারে এবং আগামীকাল থেকে থাকার জন্য একটা হোটেল রুম বুক করে। এরপর রওনা দেয় লাটাগুড়ি জঙ্গলের দিকে। ফটিক গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর বাসুকে ফোন করে, বলে সে যদি ফ্রি থাকে তবে যেন লাটাগুড়িতে চলে আসে। ফটিকদের রিসর্টে আজ আদিবাসীদের নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। ফটিক ও অমিত তাদের নাচ গান এনজয় করতে থাকে। এমন সময় রিসর্টের একটি ছেলে এসে জানায় যে ইন্সপেক্টর বাসু এসেছে এবং তাদের জন্য রিসেপশনে অপেক্ষা করছে। ফটিক ও অমিত খবর পাওয়ার সাথে সাথে রিসেপশনের দিকে রওনা দেয়। নীল জিন্স প্যান্ট আর সাদা গেঞ্জির উপর কালো একটা লেদারের জ্যাকেট পরে ইন্সপেক্টর বাসু রিসেপশনের সোফায় বসে চা খাচ্ছে। ফটিক ও অমিত এগিয়ে আসে। আপনি যে আসবেন আমি তো ভাবতেই পারিনি। আপনি ডাকলেন, আমি না এসে পারি? ধন্যবাদ। রুমে বসবেন না জঙ্গলের অন্ধকারে হাঁটতে হাঁটতে কথা বলবেন? যেটা আপনার ইচ্ছে। তবে চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। কাল থেকে তো আর এই রকম প্রকৃতিকে অনুভব করার সুযোগ পাবো না। কেন? কাল কলকাতায় ফিরে যাচ্ছেন নাকি? না, কাল থেকে জলপাইগুড়ি টাউনে থাকবো। ওখানে একটা হোটেল বুক করেছি। তবে তো কাল টাউনেই দেখা করে নিতে পারতাম, শুধু শুধু আমাকে এত দূর ডেকে আনলেন। আপনি আমাদের ঘুরতে আসাটা নতুন কাজের একটা দায়িত্ব দিয়ে মাটি করে দিলেন, আর এইটুকু এসেছেন বলে এত কষ্ট। না না, সেটা ঠিক নয়। বুঝেছি, চলুন। এরপরে তিনজনে রিসর্টের বাইরে রাস্তায় বেরিয়ে আসে। ঝিঝি পোকা ও দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ফটিক বলে, রথিনবাবুর কোনো খোঁজ পেলেন? এখনো অবধি পাইনি, তবে বিহার আর আসাম বর্ডারে পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। তাছাড়া আমাদের খোঁচরগুলো গ্রামগঞ্জ খুঁজে বেড়াচ্ছে। রথিনবাবুর শালাকে কিছু জিজ্ঞাসা করলেন? অনেক সময় সর্ষেতে ভূত থাকে। আমি তো ভাবলাম আপনারা অলরেডি জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন। ঠিক আছে, এই কাজটা নয়, কাল সকালে আমরা সেরে নেব। আমি একটা কথা বুঝতে পারছি না, এত বড় জায়গায় রথিনবাবুকে আমরা কোথায় খুঁজব? আর যেখানে আপনার লোকেরা কোনো খবর পাচ্ছে না। রথিনবাবুর মোবাইল নিশ্চয়ই ট্র্যাক করার চেষ্টা করেছিলেন। ট্র্যাক করব কি করে? মোবাইল তো বন্ধ। অপহরণ করার সময় যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটাও নিশ্চয়ই পাওয়া যায়নি। ওটা পাওয়া গেলে তবু হয়তো কোনো সূত্র পাওয়া যেত। আসলে এখানে এত জঙ্গল, কোথায় ঢুকিয়ে গাছপাতা দিয়ে ঢেকে রেখেছে তা ঠিক আছে। এখানে কি কি দেখার মতো আছে? মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো বেশ বড়। এখন বলতে হবে না, বরঞ্চ আগামীকাল থানায় বসে ঠান্ডা মাথায় খোঁজ খবর নিয়ে SMS করে দেবেন। আচ্ছা, শিলিগুড়ি তো বেশ গ্যাঞ্জার জায়গা। ওখানে যদি কাউকে লুকিয়ে রাখা হয় তবে তো খুঁজে পাওয়া বেশ মুশকিল। অমিত কিন্তু খারাপ বলেনি। আপনি একটা উপকার করবেন? বলুন। পুলিশের গাড়ি চালায় এমন একজন ড্রাইভার আর যে কোনো একটা গাড়ি জোগাড় করে দিতে পারবেন? গাড়ি তো আমার নিজেরই আছে, আর ড্রাইভার হয়ে যাবে। আচ্ছা, গাড়ি কিনে ফেলেছেন, মানে এখানে বেশ ভালোই ইনকাম হচ্ছে। আপনি যেটা মিনিংস করছেন সেটা আমি করি না। ঘুষ আমি খাই না। গাড়িটা আমার মিসেস কিনেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমার মিসেস একজন ডাক্তার। ওর কাছে দুটো গাড়ি, একটা আমাকে ইউজ করতে দিয়েছে। সত্যি অমিত, তোর কথাগুলো কিন্তু বড্ড গা জ্বালানো। সরি বাসুবাবু, আমি একটু মজা করার চেষ্টা করছিলাম। আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন আমি বুঝিনি।
মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলুন কি সত্য? হুইস্কি আর চিকেন তন্দুরি খাওয়াতে হবে। অফকোর্স। এরপরে তিনজন হেসে ওঠে। হুইস্কি আর চিকেন তন্দুরি খাওয়াতে হবে। সকালে উঠে ফটিক রিসর্টের খোলা জায়গাটাতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। হালকা কুয়াশার রিসর্ট ও আশেপাশের জঙ্গলকে ঢেকে রেখেছে। নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। এমন সময় রিসর্টের মালিক সুবল আসে। গুড মর্নিং। গুড মর্নিং। শুনলাম আজ আপনি চেক আউট করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু দিদি তো আমাকে বলেছিল আপনারা এখানে থাকবেন আর আমার জামাইবাবুকে খুঁজে বার করবেন। ফটিক এক্সারসাইজ থামায় এবং সুবলের কাছে এগিয়ে এসে বলে, আপনার কি মনে হয় আপনার জামাইবাবুকে এদিকেই কোথাও লুকিয়ে রেখেছে? আমি কি করে বলবো? আমি যদি জানতাম তবে কি হাত পা গুটিয়ে বসে থাকতাম? আপনার রিসর্টটা তো বেশ বড়, নিশ্চয়ই অনেক টাকা লোন নিতে হয়েছে। হ্যাঁ, জমি ছাড়া পুরোটাই ব্যাংক লোনে করতে হয়েছে। ব্যাংক লোন করলেন কেন? আপনার দিদি জামাইবাবুর কাছে চাইলেই তো পারতেন। খুব দরকার না থাকলে কারো থেকে টাকা ধার না নেওয়াই ভালো, এতে রিলেশন ভালো থাকে। এটা আপনি ঠিকই বলেছেন। আপনার ফ্যামিলি কোথায় থাকে? আমি বেচালার লোক, বাবা মা গত হওয়ার পরে এই রিসর্ট নিয়ে দিব্যি আছি। কি হবে সংসার করে? তাছাড়া দিদি জামাইবাবু মাঝে মাঝে এখানে এসে থাকে, সময় ভালোই কেটে যায়। আচ্ছা, আপনি কি কলকাতায় ফিরে যাচ্ছেন? এখনো ঠিক করিনি। কেন বলুন তো? আমার জামাইবাবুকে প্লিজ আপনি খুঁজে বার করুন। উনি খুব ভালো মানুষ। কেন যে ওনাকে কিডন্যাপ করলো আমার মাথায় আসছে না। দিদির সাথে ভোরবেলাতেও কথা হলো, কিডন্যাপার তরফ থেকে কোনো ফোন নেই। আপনার কথায় যতটুকু বুঝলাম, আপনার সাথে আপনার দিদি জামাইবাবুর বেশ ঘনিষ্ঠতা আছে, তাই জিজ্ঞাসা করছি, আপনার জামাইবাবুর এমন কেউ শত্রু আছে যে এই কাজটা করতে পারে? আমার জামাইবাবু মাটির মানুষ, তার শত্রু থাকবে এটা তো আমি ভাবতেই পারি না। এমন সময় অমিত আসে। আমি রেডি, তুই আবার যা, রেডি হয়ে নে। হ্যাঁ, যাচ্ছি। সুবলবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার জামাইবাবুকে খোঁজার দায়িত্ব যখন নিয়েছি আমরা ঠিক খুঁজে বার করব। আমি স্নানটা সেরে আসি, আপনি ততক্ষণে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে ফেলুন। ঠিক আছে। এই সময় সুবলের মোবাইল বেজে ওঠে। সুবল অন করে বলে, হ্যাঁ বলো সুদীপ্ত। সুবল মোবাইলে কথা বলতে বলতে চলে যায়। অমিত জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলি? না, চল দেখা যাক। তুই একটু দাঁড়া, আমি আসছি। ফটিক ও অমিত জলপাইগুড়ি টাউনের হোটেলে লাগেজ রেখে একটা গাড়ি ভাড়া নিয়ে চলে আসে শিলিগুড়ি। গাড়ি, রিক্সা, মানুষজনের ভিড়ে খুবই বিচ্ছিরি অবস্থা। ফটিকরা কিছু রেস্তোরাঁ, বার এবং বিল্ডিংয়ের মধ্যে ছোটোখাটো অফিসগুলো ঘুরতে থাকে এবং রথিনবাবুর ফটো দেখিয়ে খুঁজতে থাকে। জিজ্ঞেস করতে থাকে লোকটাকে কোথাও দেখেছে কিনা, কিন্তু সবাই জানায় লোকটাকে কেউ চেনে না এবং কোথাও দেখেওনি। এরপর ফটিক ও অমিত হংকং মার্কেট থেকে বেরিয়ে মহানন্দা ব্রিজের দিকে হাঁটতে শুরু করে। যেতে যেতে যতগুলো গাড়ির ড্রাইভারকে পায় রথিনবাবুর ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে। অমিত বলে, আর কোথায় খুঁজবি, অনেকটা তো হেঁটে এলাম, গাড়িটাকে এবার ডেকে নিই। এমন সময় পথ চলা একটি লোককে ফটিক জিজ্ঞাসা করে, দাদা, এখানে কোনো গাড়ির গ্যারেজ আছে? এই বাঁ দিকের রাস্তা থেকে চলে যান, পরপর অনেকগুলো গ্যারেজ পাবেন। থ্যাংক ইউ। লোকটি চলে যায়। ফটিক বলে, চল একবার গ্যারেজগুলো ঘুরে আসি। এতগুলো লোককে জিজ্ঞাসা করলি কোনো সন্ধান পেলি না, আর গ্যারেজে পাবি? ও আচ্ছা, গাড়ির খোঁজ করতে চাইছিস, চল। ফটিকরা এগিয়ে যায় বাদিকের রাস্তা ধরে। সামনের গ্যারেজটার দিকে তাকিয়ে অমিত বলে ওঠে,
ফটিক, ওই দেখ মারুতি ভ্যানটা। কি করে বুঝলি যে এই ভ্যানটাই সেই ভ্যানটা? গাড়ির পেছনটা ভালো করে দেখ। যেই কাপড় দিয়ে নাম্বার প্লেট ঢেকেছিল সেটা ঠিক করে ছিঁড়তে পারেনি। ডিগ্গির নিচ থেকে কাপড়ের টুকরো ঝুলছে। সাবাস, চল দেখি। ফটিকরা গ্যারেজে ঢোকে। গ্যারেজের লোকদের জিজ্ঞাসা করে, এই গ্যারেজের মালিক কে আছে? একজন মাঝবয়সী কালো করে মাঝারি চেহারার লোক বলে ওঠে, আমি এই গ্যারেজের মালিক। কেন বলুন তো, কি কাজ আছে? ওই সাদা মারুতি ভ্যানটা কি আপনার? আমার কেন হবে? কাস্টমার রং পাল্টাতে দিয়ে গেছে। কাস্টমারের মোবাইল নাম্বার অ্যাড্রেস কিছু আছে? কেন, কোনো অ্যাক্সিডেন্ট কেস নাকি? আমার তখনই সন্দেহ হয়েছিল। কাকভরে গাড়ি নিয়ে এসে বলছে রংটা পাল্টে দাও। না না, কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়। আমরা এই মারুতি ভ্যান ভাড়া নিয়ে বাগডোগরা থেকে এসেছিলাম। তা আমার এই বন্ধুর মোবাইল ফোন গাড়িতে রয়ে গেছিল। ও তাই বলুন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। একটু বসুন, এক্ষুনি আসবে। সেদিন তো কোনো রকম গাড়ি ছেড়ে চলে গেছিল। গাড়ি টায়াল করতে গিয়ে দেখি কম্প্রেসারের কাজ আছে, তাই ফোন করে ডেকেছি। এক্ষুনি হয়তো চলে আসবে। ভেতরে চেয়ার আছে, ওখানে গিয়ে বসুন। আমরা এখানে ঠিক আছি। আচ্ছা, গাড়ির মালিকের নাম কি? দীপক। নিশ্চয়ই আপনার অনেক পুরনো কাস্টমার। দূর, আমি ওকে চিনি না। এই প্রথম গাড়ি নিয়ে এলো। মোবাইল নাম্বার লিখতে গিয়ে নাম জিজ্ঞাসা করেছিলাম, তাই বলতে পারলাম। আপনারা বসুন, আমি ওই গাড়ির কাজটা শেষ করে ফেলি। আজ আমার গাড়িটা ডেলিভারি আছে। গ্যারেজের মালিক নিজের কাজে চলে যায়। ফটিক রাস্তার দিকে বেরিয়ে এসে ইন্সপেক্টর বাসুকে ফোন করে। হ্যাঁ বলুন। মনে হচ্ছে যে এই গাড়ি করে অপহরণ করা হয়েছে সেটাকে পাওয়া গেছে। কোথায়? শিলিগুড়িতে, মহানন্দা নদীর পাশে একটা গ্যারেজে। আমি এক্ষুনি ওখানকার থানাকে ফোন করছি আপনার সাথে যোগাযোগ করতে। আপনি থানাতে বলে রাখুন, আর ওখানকার অফিসারের নাম্বার আমাকে SMS করে দিন। দরকার পড়লে আমি ফোন করে নেব। এই সময় একটা রোগা করে ছেলে ফটিকদের পাশ থেকে গ্যারেজে ঢুকে যায়। সেটা অমিত ফটিক দুজনেই খেয়াল করে। ফটিক অমিতকে ইশারা করে ছেলেটার সাথে যেতে বলে। অমিত ইশারা বুঝতে পেরে ছেলেটার পিছু নেয়। ফটিক ফোনে বাসুকে বলে, মনে হচ্ছে পাখি এসেছে। আপনি SMS খেয়াল রাখবেন, আমি হয়তো আর ফোন করার সুযোগ পাবো না। দেখবেন কোনো রকম রিস্ক নেবেন না। আমি ওখানকার থানাকে জানিয়ে রাখছি, আর অফিসারের নাম্বারটা আপনাকে সেন্ড করছি। ওকে। ফটিক ফোন ছাড়ে। এই সময় অমিত রোগা করে ছেলেটাকে সাথে করে নিয়ে আসে। ফটিক, ইনি মারুতি ভ্যানের ড্রাইভার। হ্যাঁ, চিনতে পেরেছি। তা ভাই দীপক, তোমার গাড়িতে সেদিনকে একটা মোবাইল পেয়েছো? হবে বলেন তো। সামনে এসো। দীপক ফটিকের সামনে এগিয়ে আসে। ফটিক চাপা সুরে বলে, যেদিন রানীনগর থেকে অপহরণ করলাম সেদিনকের কথা বলছি। সেদিন আপনারা ছিলেন নাকি? আসতে বলো। আমি তো চিনতেই পারিনি, কি করেই বা চিনব? সেদিন তো আপনাদের সবারই মুখ চাদর দিয়ে ঢাকা ছিল, কিন্তু মোবাইলটা কিছু পাইনি। ভাইয়ের গাড়িতে পড়েনি তো? কোন ভাই? আরে যে গাড়িতে আপনারা এয়ারপোর্ট গেলেন, ওটা তো আমার ভাই। ও, জানতাম না। তোমার ভাইকে ফোন করে জেনে নাও তো ওর গাড়িতে পেয়েছে কিনা। সে তো এখন সম্ভব না, কারণ ওর নিজের মোবাইলই তো হারিয়ে গেছে। তবে তোমার ভাইকে এখন কোথায় পাবো? আজ তো দেখলাম গাড়ি চালাতে বেরোয়নি, তবে হয়তো বাড়িতে আছে। তুমি কি এখন বাড়িতে ফিরবে? হ্যাঁ, গ্যারেজের মালিককে কিছু টাকা পয়সা দেবার আছে, সেটা দিয়ে বাড়ি যাব। গাড়িটার কালার পাল্টে নিচ্ছি। কেউ যদি দেখে নেয় সাদা ভ্যানে করে কিডন্যাপ হয়েছে, আর পুলিশকে বলে দেয়, রিস্ক হয়ে যাবে। আপনারা দাঁড়ান, আমি আসছি। দীপক চলে যায়। অমিত ফটিকের কাছে এগিয়ে এসে বলে, তার মানে রথীনবাবুকে কিডন্যাপ করে ওরা অন্য কোথাও নিয়ে চলে গেছে। তাই তো মনে হচ্ছে। এরপর কিছুক্ষণ ফটিকরা অপেক্ষা করতে থাকে। একটা সময় দীপক ফিরে এসে বলে, আপনারা একটু দাঁড়ান, আমি গাড়ি চালিয়ে আসি। কি বলছে
কম্প্রেসারে নাকি প্রবলেম করছে। এই বলে দীপক ওর ভ্যানের ড্রাইভার সিটে বসে। পাশের সিটে বসে গ্যারেজের মালিক। দীপক গাড়ি ঘুরিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে যায়। ফটিক বলে, গাড়ির নাম্বারটা দেখে রেখেছিস তো? সে তো দেখেছি। তুই কি ভাবছিস পাখি পালিয়ে গেল? ফটিক অমিতের কথায় উত্তর দেয় না। নিজের মোবাইল খুলে SMS দেখে নেয়। এরপর বাসুর পাঠানো শিলিগুড়ি থানার নাম্বারে ফোন করে বলে, হ্যালো উত্তমবাবু, আমি ফটিক বলছি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার ইন্সপেক্টর বাসু আপনার নাম্বার দিয়েছে। হ্যাঁ, না আসতে হবে না। আমার বন্ধু একটা গাড়ির নাম্বার বলছে, এখনই গাড়িটাকে ধরার চেষ্টা করুন। এই নে নাম্বারটা বলে দে। অমিত নাম্বার বলতে থাকে। এই সময় গ্যারেজের মালিক আসে। আজ হলো কিছুটা গিয়ে বলে কি একটা দরকারি কাজ আছে, ওটা সেরে নাকি বাড়ি আসবে। আমাকে নামিয়ে দিল। এই নিন, আপনাদের জন্য এই কাগজটা কিছু লিখে দিয়ে গেছে। অমিত হাত বাড়িয়ে কাগজটা নেয়। গ্যারেজের মালিক নিজের কাজে চলে যায়। অমিত কাগজ খুলে ফটিককে শুনিয়ে পড়তে শুরু করে। এখনই ধরা পড়ে যাচ্ছিলাম। ভাগ্য খুব ভালো যে হঠাৎ আপনাদের চেহারাটা মনে পড়ল। সেদিন রানীনগর স্টেশনের বাইরে আপনারাই তো গাড়ির পেছনে ছুটে আসছিলেন। আমার মেমোরি খুব ভালো, একবার যাকে দেখি অনেকদিন মনে রাখতে পারি। অমিত পড়া শেষ করে ফটিককে বলে, তুই যখন বুঝলি ছেলেটা পালাচ্ছে, ধরার চেষ্টা করবি না? ইন্সপেক্টর বাসু বলেছে কোনো রিস্ক না নিতে। তুই এবার আমাদের গাড়িটাকে ডাক, জলপাইগুড়ি ফিরব। ফটিকরা হোটেলে ফিরে হালকা একটু খাবার খেয়ে বিশ্রাম করছে। এমন সময় বেড টেবিলের ওপরে রাখা ফটিকের মোবাইল বেজে ওঠে। দেখে ইন্সপেক্টর বাসুর ফোন। ফটিক মোবাইল রিসিভ করে বলে, বলুন বাসুবাবু। ডালখোলাতে গাড়িটা ধরা গেছে, জলপাইগুড়ির গাড়ি। ছেলেটা নয়া বস্তিতে থাকে। ঘন্টা দুয়েক পরে থানায় চলে আসুন, ছেলেটাকে এখানে আনা হচ্ছে। আমি গিয়ে কি করব? আপনি বরঞ্চ দেখুন কিছু জানা যায় কিনা। আর ওকে সাথে নিয়ে ওর ভাইকেও ধরে আনবেন। ওর ভাই কিডন্যাপারদের এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল। তার মানে রতিনবাবু এখানে নেই, অন্য জায়গায় পাচার হয়ে গেছে? কনফার্ম বলতে পারছি না, কারণ এও তো হতে পারে রতিনবাবুকে যেখানে জমা দেবার ছিল সেখানে জমা দিয়ে কিডন্যাপাররা ফিরে গেছে। হ্যাঁ, এটা হতে পারে। ঠিক আছে, আগে ব্যাটার ছেলেকে হাতে পাই, তারপর দেখছি। এই বলে বাসু ফোন কাটে। ফটিক অমিতকে বলে, ঘাপটি মেরে শুয়ে না থেকে স্বর্ণালীকে ফোন কর, বল কাল সকালে আমরা ওদের টি এস্টেটে যাব। এটা তো তুইও বলতে পারিস। তুই না বললে আমাকেই বলতে হবে। দুটো চায়ের অর্ডার দে। চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করি, তারপর এখানে কোথায় নয়া বস্তি আছে সেখানে যাব। এই সময় আবার ফটিকের ফোন বেজে ওঠে। ফটিক অন করে বলে, বলুন। ফটিকবাবু, আমার গাড়িটা পাঠিয়ে দিয়েছি, আপনার হোটেলের নিচেই আছে। ড্রাইভার ছেলেটা সব জায়গা চেনে, ও আগে পুলিশেরই গাড়ি চালাতো। ঠিক আছে, থ্যাংক ইউ। ফটিক ফোন ছেড়ে অমিতকে বলে, রেডি হয়ে নে, বেরোবো। এই তো বললি চা খাবি। এখন সময় নেই, চল রাস্তায় খেয়ে নেব। ফটিক কথা বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যায়। অমিত বলে, যত সব পাগল। ফটিকরা বাসুবাবুর পাঠানো গাড়িতে ওঠে। ড্রাইভারের নাম শঙ্কর। ফটিক শঙ্করকে বলে, শঙ্কর, আমি যদি তোমাকে তুমি বলে ডাকি অসুবিধে নেই তো? কারণ তুমি আমার থেকে পয়সা ছোটই হবে। কোনো অসুবিধে নেই স্যার, বরঞ্চ তুমি বলে ডাকলে অনেক কাছের মানুষ মনে হয়। এখন কোথায় যাবেন স্যার? তুমি নয়াবস্তি চেনো? ওখানেই তো আমার বাড়ি। ওখানে কার বাড়ি যাবেন স্যার? তুমি দীপককে চেনো? গাড়ি চালায়? ও তো আমার দুটো বাড়ির পরেই থাকে। বাবা, এ তো লটারি পাবার মতন হয়ে গেল। দীপকরা ক ভাই? দুই ভাই, দুজনেই গাড়ি চালায়। দীপকের ভাইয়ের নাম কি? প্রদীপ। দুটি চ্যাংড়াই ফালতু, মদ জুয়া সব নেশাই আছে। দীপকের বউটা তো অত্যাচার সহ্য না করতে পেরে বাপের বাড়ি গিয়ে বসে আছে। ওদের সাথে আপনাদের কি দরকার স্যার? যদি প্রদীপ বাড়িতে থাকে তবে তুমি ডেকে নিয়ে আসবে।
আর ওকে যখন আমরা গাড়িতে তুলে নেব, গাড়ি স্টার্ট দিয়ে সোজা কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। দেবী চৌধুরানী মন্দিরে ঢুকিয়ে দেব। ওখানে সন্ধ্যের পর খুব একটা লোকজন থাকে না। গাড়ি এগিয়ে চলে নয়াবস্তির দিকে। হঠাৎ শঙ্কর ব্রেক চেপে গাড়ি স্লো করে এবং সাইড করে গাড়িটাকে থামায়। ফটিক বলে ওঠে, কি হলো, এসে গেছি? না স্যার, দেখলাম প্রদীপ একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে, তাই গাড়িটাকে সাইড করে দাঁড় করালাম। বাহ, ভেরি গুড। যাও ডেকে আনো, বলবে গাড়ি ভাড়া নেবার জন্য ডাকছি। শঙ্কর নেমে পেছনের দিকে চলে যায়। ফটিক ও অমিত গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং দেখে শঙ্কর ছোট একটা চায়ের দোকানের সামনে যায় এবং রোগা ফর্সা করে একটা ছেলেকে কিছু বলতে থাকে। ছেলেটা সব শুনে কাগজের কাপে থাকা চাটুকু এক চুমুকে শেষ করে শঙ্করের সাথে এগিয়ে আসে। স্যার, ওর নাম প্রদীপ, ওরই বড় গাড়ি আছে। আপনারা কোথায় যাবেন? প্রদীপ, তোমার কথা তোমার দাদা দীপক আমাদের বলেছে। অবশ্য তোমার মোবাইল নম্বর দিয়েছিল, কিন্তু সম্ভবত তোমার মোবাইল খারাপ হয়ে রয়েছে। খারাপ না, মোবাইলটা হারিয়ে গেছে, আর একটা নতুন মোবাইল কিনবো। তা আপনাদের গাড়ি কবে লাগবে? আগামীকাল। দুদিন আগে যে কাজটা করেছিলে সেই রকমই কাজ করতে হবে, টাকা এবার ডবল। প্রদীপ কথাটা শুনে শঙ্করের দিকে একবার তাকায়, চোখ মুখে দ্বিধাবোধ। ফটিক বুঝতে পেরে বলে, চিন্তা করো না, শঙ্কর আমাদেরই লোক। গাড়িতে ওঠো, বাকি কথাটা কোনো ফাঁকা জায়গায় গিয়ে বলছি। কিন্তু আমার সাইকেল আছে যে। এখানেই থাক, কথা শেষ করে আবার তোমাকে এখানেই ছেড়ে যাব। ও বৌদি, আমার সাইকেলটা এখানে রইল, আমি একটু পরে আসছি। চিৎকার করে প্রদীপ দোকানদার মহিলাকে কথাটা বলে। এরপর গাড়িতে উঠে সামনে শঙ্করের পাশের সিটে গিয়ে বসে। ফটিক শঙ্করকে বলে, শঙ্কর গাড়ি লক করো আর গাড়ি লাটাগুড়ির দিকে নিয়ে চলো। যতক্ষণ আমি বলবো গাড়ি থামাবে না। ঠিক আছে স্যার। শঙ্কর গাড়ি স্টার্ট দেয়। প্রদীপ বলে, আচ্ছা দূরে কেন? তোমার সাথে অনেক কথা আছে ভাই, শেষ করতে তো সময় লাগবে। মানে? প্রদীপ এবার বলো তো, সেদিন তুমি কজনকে এয়ারপোর্টে ছাড়লে আর কোথা থেকে তাদের গাড়িতে তুলেছিলে? তার মানে আপনারা সেদিনকার পার্টি না? একদম না। তবে আপনারা কে? পুলিশের লোক ভেবে নিতে পারো। আমার আগেই বোঝা উচিত ছিল, শঙ্কর পুলিশের গাড়ি চালাতো। যেটা জিজ্ঞাসা করছি সেই কথার উত্তর দাও। কিডন্যাপারদের তুমি কোথা থেকে গাড়িতে তুলেছিলে? আমি জানি না, আমি কোনো কিডন্যাপারদের গাড়িতে তুলিনি। গুগু, তুমি এখন ফাঁদে পড়ে গেছো। ভালোই ভালোই না বললে ইনকাউন্টার করে দেবো। এনকাউন্টার মানে বোঝো তো? সোজা গুলি। না না, আমাকে মারবেন না, আমি কিডন্যাপের সময় ছিলাম না। দাদা বলেছিল রায়ান ঘোষ্ঠী গোডাউনের সামনে গাড়ি নিয়ে দাঁড়াতে। দাদা ভ্যানে করে ওদের নিয়ে আসে। এরপরে যে লোকটাকে কিডন্যাপ করেছিল তাকে নিয়ে 4 জন লোক আর 1 জন মহিলা আমার গাড়িতে উঠে আসে। 3 জন লোক শিলিগুড়িতে নেমে যায়, বাকি 1 জন মহিলা আর 1 জন লোক কিডন্যাপ হওয়া লোকটাকে নিয়ে গাড়িতে বসে থাকে, বলে এয়ারপোর্টে ছেড়ে দিতে। ওদের আমি এয়ারপোর্টে ছেড়ে দিই, এরপর আর আমি কিছু জানি না। তোমার গাড়িতে যখন ওরা উঠলো, কিডন্যাপ হওয়ার লোকটার কি অবস্থা ছিল? অজ্ঞান হয়েছিল, দেখে মনে হচ্ছিল অসুস্থ। এই কাজের কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছিল? আমি বলতে পারবো না, দাদার পার্টি ছিল। তোমার দাদা বলছে তোমার পার্টি, আর তুমি বলছো দাদার পার্টি। তোমরা কি আমাদের সাথে মজা করছো? এই জায়গাটা ফাঁকা আছে, নামা, এখানেই মালটাকে গুলি করে দিই। না না, বিশ্বাস করুন, দাদার পার্টি ছিল। শঙ্কর, গাড়ি ঘোরাও, সোজা কোতোয়ালি থানায় নিয়ে চলো। ফটিকরা প্রদীপকে ইন্সপেক্টর বাসুর কাছে হ্যান্ডওভার করে হোটেলে ফিরে আসে। যখন ফটিকরা থানায় গেছিল তখনও পুলিশের লোকেরা দীপককে নিয়ে পৌঁছয়নি। ফটিক ও অমিত ডিনারের অর্ডার দিয়ে লুডো খেলতে বসে। অমিত বলে ওঠে, এত জায়গা থাকতে রায়ান ঘোষ্ঠী গোডাউনের সামনে প্রদীপকে গাড়ি নিয়ে দাঁড়াতে বলল কেন? হয়তো এই কোম্পানির কেউ এই কাজের সাথে জড়িত আছে। এটাই আমি বলতে চাইছি। ফটিক উঠে যায়। অমিত বলে, খেলা ছেড়ে কোথায় যাচ্ছিস?
আজ খেলায় মন বসবে না, মাথায় অনেক চিন্তা। ফটিক বেড টেবিলের ওপর থেকে মোবাইল তুলে নেয় এবং স্বর্ণালীকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বলুন। সরি এই সময় ফোন করার জন্য। এখন তো মাত্র 9:45। আপনি শুধু শুধু সংকোচ করছেন। শুনলাম আপনারা নাকি সুবলের রিসোর্টে থাকছেন না? হ্যাঁ, ওখান থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল। কিডন্যাপারদের কোনো ফোন এসেছিল? এখনো অবধি না। আচ্ছা ফটিক বাবু, রথিনকে ওরা মেরে ফেলেনি তো? আজ 3 দিন হয়ে গেল, টাকা পয়সার কোনো ডিমান্ড নেই। আমার কিন্তু এবার ভয় করছে। চিন্তা আমারও হচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না অপহরণদের মোটিভটা কি। কাল সকালে আপনার ওখানে যাব, হয়তো ইন্সপেক্টর বাসুও আমাদের সাথে থাকবে। ও, তবে চলে আসুন, আমি অপেক্ষা করব। স্বপনবাবুকেও থাকতে বলবেন, ওনার সাথেও কথা আছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ফিজের কথা তো বললেন না? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, অমিত পরে জানিয়ে দেবে। ওকে, গুড নাইট। গুড নাইট। ফটিক ফোন ছেড়ে ইন্সপেক্টর বাসুকে কল করে। বাসু ফোন ধরেই বলে, হ্যালো, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। দীপককে জেরা করে শুনলাম ওকে যে কাজটা দিয়েছিল তাকে নাকি ও চেনেই না। ফোনে ফোনে যোগাযোগ, পরে একজন বিহারি লোক ফোন করে এসে নাকি দীপককে টাকা পৌঁছে দিয়েছিল। বিহারি লোকটার নাম ও নাম্বার পেয়েছেন? দীপকের ফোনে রানীনগর বলে নাম্বারটা সেভ করা আছে। ফোন করেছিলাম সুইচ অফ, নাম্বারটা বোঝাই যাচ্ছে বিহারে। বুঝতে পারছি, এই ঘটনার শিকড় অনেক দূর অব্দি ছড়িয়ে আছে। কাল সকালে একটু সময় বার করুন, আপনাকে নিয়ে রথিনবাবুর টি এস্টেটে যাব। সকাল 10টা নাগাদ বেরোলে হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পরের দিন সকাল 11টা নাগাদ ফটিক, অমিত ও ইন্সপেক্টর বাসু পৌঁছয় রথিনবাবুদের টি এস্টেটে। তাদের একজন কাজের লোক বাংলোর গার্ডেনে বসতে বলে চলে যায়। আগের দিন ফটিকরা এখানেই বসেছিল। আগের দিন তো আমি খেয়ালই করিনি। টি এস্টেটটা তো অনেক বড়, রীতিমতো একটা আলাদা রাজ্য মনে হচ্ছে। হ্যাঁ, এই রাজ্যের জমিদার টি গার্ডেনের মালিক আর প্রজা কর্মচারীরা, মন্ত্রীকে ম্যানেজার। এই সময় স্বর্ণালী ও স্বপনবাবু এগিয়ে আসে। নমস্কার, আপনাদের একটু অপেক্ষা করতে হলো। স্বর্ণালী ও স্বপনবাবু ফাঁকা বেতের চেয়ার দুটোতে বসে। ইনি হলেন ইন্সপেক্টর বাসু। নমস্কার, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, আর ওনার সাথে কিডন্যাপের দিন আমি দেখা করতে এসেছিলাম। স্বপনবাবু, আপনাদের চায়ের গোডাউনটা কোথায়? ফ্যাক্টরির পাশেই, ওই রোডের ওপর। একবার আপনাদের গোডাউনটা দেখতে যাব। নিশ্চয়ই। কবে যাবেন বলুন? আজ, এখানে কথা শেষ করে। ওকে, নো প্রবলেম। এই সময় স্বর্ণালীর মোবাইল বেজে ওঠে। স্বর্ণালী ফোনের ওপর চোখ বুলিয়ে বলে, এক্সকিউজ মি, ফোনটা একটু রিসিভ করছি। নিশ্চয়ই। স্বর্ণালী ফোন রিসিভ করে কানে নেয়, বলে, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি আইজিআই ব্যাংকের ম্যানেজার মিশ্রা বলছি। আপনি কি স্বর্ণালী রায় বলছেন? হ্যাঁ বলছি। গতকাল রতিনবাবুর কারেন্ট অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকার চেক ক্যাশ হয়েছে। সে কি? চেক কার নামে ছিল? ডালিয়া ঘোষ। অ্যাকাউন্টটা মুম্বাইয়ের। আপনি আগে আমাকে জানাননি কেন? আপনার নাম্বার আমাদের কাছে ছিল না। তাছাড়া এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে হামেশাই এইরকম বড় অ্যামাউন্ট লেনদেন হয়। তবে এখন জানালেন কেন? একটি মেয়ে একটু আগে এসেছিল, সেই আপনার নাম্বার দিয়ে বলল আপনাকে জানিয়ে দিতে। মেয়েটার নাম কি? আপনি কি তাকে চেনেন? নো ম্যাডাম, চিনি না। মেয়েটা কেমন দেখতে বলুন তো? সরি ম্যাডাম, মুখে মাস্ক আর মাথায় ওড়না জড়ানো ছিল, চিনতে পারিনি। চেকটা কার নামে ছিল বললেন? ডালিয়া ঘোষ। ডালিয়া ঘোষ? ঠিক আছে, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। আর এরপর কোনো রকম অ্যামাউন্ট ক্লিয়ার করার আগে প্লিজ আমাকে একটা ফোন করে নেবেন। শিওর ম্যাডাম, গুড ডে। ম্যানেজার ফোন ছাড়ে। স্বর্ণালী কান থেকে মোবাইল নামিয়ে সেন্টার টেবিলের ওপর রাখে। এরপর কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে। ফটিক টেবিলের ওপর থেকে জলের জগ তুলে কাচের গ্লাসে জল ঢেলে স্বর্ণালীর দিকে বাড়িয়ে বলে,
এই নিন, জলটা ধরুন। স্বর্ণালী কপাল থেকে হাত সরিয়ে গ্লাসটা নেয়। এক ঢোক জল খেয়ে গ্লাস টেবিলের উপর রেখে বলে, নিশ্চয়ই বুঝতে পারছেন 50 লাখ টাকা কিডন্যাপারদের অ্যাকাউন্টে চলে গেছে। কিন্তু কিডন্যাপাররা চেক পেল কোথা থেকে? রথিনের কোটের ভিতর পকেটে সবসময় একটা চেকবুক থাকে। ফোনে কোনো মেয়ের কথা বলছিলেন, মেয়েটাকে? ঠিক বুঝতে পারছি না। ডালিয়া ঘোষের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা গেছে, এটা নাকি মেয়েটা আমাকে জানাতে বলেছে। আশ্চর্য। আবার কার অ্যাকাউন্টে টাকা ক্যাশ হয়েছে সেই নামটাও জানিয়ে দিচ্ছে। তার মানে কিডন্যাপাররা চাইছে আপনি সব কিছু জানুন। এই কথা শেষ করে ফটিক কিছু চিন্তা করতে থাকে। তারপর হঠাৎ বলে ওঠে, টাকাটা কার অ্যাকাউন্টে গেছে বলল? ডালিয়া ঘোষ। ঘোষ? স্বপনবাবু, আপনার টাইটেলও তো ঘোষ, তাই না? হ্যাঁ। প্রশ্নটা শুনে স্বপনবাবু নার্ভাস হয়ে যায়। স্বর্ণালীর হঠাৎ কিছু মনে পড়তে বলে ওঠে, হ্যাঁ, স্বপনদার মিসেসের নামই তো ডালিয়া ঘোষ, আর সে এখন মুম্বাইতে থাকে। শেষ অবধি আপনি স্বপনদা? স্বপনবাবু আরও নার্ভাস হয়ে যায়, বলে, বিশ্বাস করুন বৌদি, ডিভোর্সের পর আমার সাথে ডালিয়ার কোনো যোগাযোগই নেই। এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কিন্তু আপনার ছেলের সাথে তো আপনার যোগাযোগ আছে। কথাটা শুনে স্বপনবাবু চুপ হয়ে যায়। ফটিক আবার বলে ওঠে, চুপ করে থাকবেন না, প্লিজ উত্তর দিন। আপনার ছেলের সাথে তো আপনার যোগাযোগ আছে। ও 1 মাস আগে ফোন করেছিল, বলেছিল ডুয়ার্স ঘুরতে আসবে যদি একটা গাড়ির ব্যবস্থা করে দিই। আমি তখন স্ট্যান্ডে গিয়ে একজন ড্রাইভারের নাম্বার নিয়ে সুদীপ্তকে পাঠিয়ে দিই। এরপর ও এসেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। যেই ড্রাইভারের নাম্বার পাঠালেন তার নাম নিশ্চয়ই দীপক। সম্ভবত এই নামই ছিল। আপনার ছেলে কি করে? শুনেছিলাম বিজনেস করে। স্বপনবাবু, ভালোই ভালোই সব কথা খুলে বলুন, না হলে কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। এখানকার সবাই আপনাকে সম্মান করে। যখন দেখবে কোমরে দড়ি বেঁধে আপনাকে পুলিশ নিয়ে যাচ্ছে, তখন কি ব্যাপারটা ভালো দেখাবে? স্বপনবাবু কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, সুদীপ্ত চা পাতার এক্সপোর্ট করে, আর ওই বিহার আর ভুটান থেকে আলুর বীজ এনে চাষিদের দেয়, সাথে চাষ করার টাকা। যখন আলু ওঠে 50% আলুও নিয়ে নেয়। এটাই ওর বিজনেস। সে তো বুঝলাম, কিন্তু আপনার সাথে যোগাযোগ আছে কিনা সেটা বলুন। কয়েক মাস আগে সুদীপ্ত শিলিগুড়ি এসেছিল দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু কোম্পানির মালিক ও ম্যানেজারদের সাথে মিটিং করতে, আর তখনই ওর সাথে দেখা হয়েছিল। আর সেদিন জানতে পেরেছিলাম রথিন কিভাবে আমাকে ঠকিয়ে ব্যবসা থেকে সরিয়ে দিয়েছিল। সেদিন জানতে চাইছিলেন না কেন রথিন নাম পাল্টায়নি কোম্পানির? এই কোম্পানির চা ততদিনে দেশ বিদেশের মার্কেট ধরে নিয়েছে। তখন যদি নাম চেঞ্জ করত, তখন কোম্পানির শেয়ার হয়তো পড়ে যেত, আর তাই হয়তো রিস্ক নেয়নি। মিথ্যে কথা, রথিন কাউকে ঠকাতে পারে না। আমিও তাই ভাবতাম, কিন্তু সুদীপ্ত যখন অন্যান্য কোম্পানির মালিকদের সাথে কথা বলল, তখন সত্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সুদীপ্ত যাদের গার্ডেন কেনার জন্য বায়ার সাজিয়ে নিয়ে এসেছিল, তারাও সেদিন উপস্থিত ছিল। তার থেকে মজার কথা শুনবেন, যে ব্যাংক থেকে ফ্যাক্টরি করার সময় লোন নেওয়া হয়েছিল, সেই ব্যাংক ম্যানেজারকে ডেকে সুদীপ্ত আমার সাথে কথা বলিয়ে প্রমাণ করে দিয়েছিল যে রথিন সেদিন ব্যাংক ম্যানেজারকে টাকা ফেরত দেওয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করতে বলেছিল। তাই জন্য আপনি ঠিক করলেন রথিন বাবুকে কিডন্যাপ করে এইভাবে টাকা ফেরত নেবেন? না, কিডন্যাপ আমি করিনি, আর জানিও না কে করেছে। রথিনকে আমি বন্ধুর সম্মান দিয়েছি। ও যত বেইমানি হোক, আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। স্বপনবাবু, সত্যি করে বলুন তো, রতিনবাবুকে কোথায় লুকিয়ে রেখেছেন? উনি সত্যি কথাই বলছে বাসুবাবু। উনি জানেন না রথিনবাবুকে কে বা কারা কিডন্যাপ করেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। স্বপনবাবু, আপনার ছেলেকে ফোন করুন তো। স্বপনবাবু এবার আমতা আমতা করে। বাসু বলে,
কি হলো? ফোন করুন। স্বপনবাবু ধীরভাবে প্যান্টের পকেট থেকে মোবাইল বার করে। এরপরে ফোন করবে কি করবে না ভাবছিল, ইন্সপেক্টর বাসু তখনই স্বপনবাবুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং ডায়াল করতে গিয়ে দেখে মোবাইল লক করা। পাসওয়ার্ড বলুন। স্বপনবাবু চুপ থাকে। বাসু ধমকে বলে, পাসওয়ার্ড বলুন। 6টা 0। বাসু পাসওয়ার্ড দিয়ে মোবাইল অন করে। আপনার ছেলের কি নাম বললেন যেন? সুদীপ্ত। বাসু নাম্বার করে ডায়াল করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ নাম্বারটা ইনভ্যালিড। নাম্বারটা তো ইনভ্যালিড বলছে। কোন নাম্বারে ছেলের সাথে কথা বলতেন? আমার কাছে তো ওর এই একটাই নাম্বার আছে। আপনি কিন্তু নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। ভালোই ভালোই ছেলের নাম্বারটা দিন। এই সময় ফটিক ইন্সপেক্টর বাসুকে বলে ওঠে, আমি কি একবার ফোনটা দেখতে পারি? ওয়াই নট? এই বলে বাসু ফটিককে মোবাইল দেয়। ফটিক মোবাইল ঘাঁটতে ঘাঁটতে স্বপনবাবুর দিকে পিছন ফিরে একটু এগিয়ে যায় এবং কিছু নাম্বার বেছে বেছে নিজের ফোনে নিয়ে নেয়। এরপর স্বপনবাবুদের দিকে ঘুরে এগিয়ে এসে বলে, ইন্সপেক্টর বাসু, আমার মনে হয় স্বপনবাবু ঠিকই বলছে। এই ফোনে সুদীপ্ত নামে আর কোনো নাম্বার সেভ করা নেই। ঠিক আছে, আমি আপাতত ওনার মোবাইলটা সিজ করছি। ওনার কাজের ফোন কেন শুধু শুধু সিজ করবেন? বরঞ্চ ওনাদের দুজনের ফোন ট্যাপ করুন। এতে অন্তত কে কে ওনাদের সাথে যোগাযোগ করছে বা ওনারা কার সাথে যোগাযোগ করছে জানতে পারবেন। আপনি যখন বলছেন তাই হবে। আমার ফোন কেন ট্যাপ করবেন? আমি কাজের লোক, বিজনেসের কত রকম ফোন আসে আমার কাছে। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, ওনার ফোনটা ছেড়ে দিন, কিন্তু কিডন্যাপারদের ফোন আসার সাথে সাথে কিন্তু আমাদের জানাবেন। নিজে কোনো রকম রিস্ক নিতে যাবেন না। ঠিক আছে, তবে চলুন আজকের মতো যাওয়া যাক। স্বপনবাবুকে কি করব? ওনার এক্স ওয়াইফের অ্যাকাউন্টে টাকাটা যখন গেছে, ওনাকে তো সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না। সেটা তো যায় না, কিন্তু একটু ভেবে দেখুন। উনি জানেন নথিনবাবু ওনাকে ঠকিয়েছে, তবু সব জেনে শুনেও উনি বন্ধুত্বের মর্যাদা রেখে বন্ধুত্বকে ব্লেম না করে মুখ বুজে এখানে কাজ করে চলেছে। উনি কখনো এইসব কাজের মধ্যে ইনভলভ থাকতে পারে? তাছাড়া মুম্বাইতে যে একজনই ডালিয়া ঘোষ আছে সেটাও তো নয়। এরপরেও যদি আপনার মনে হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, আপনাকে আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু মনে রাখবেন, আমাকে জিজ্ঞাসা না করে আপনি জলপাইগুড়ি থেকে কোথাও যাবেন না। আচ্ছা, ঠিক আছে। এরপরে ফটিকরা ওখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর বাসু ফটিককে জিজ্ঞাসা করে, হরিবাবু, কি ব্যাপার বলুন তো? কেসটাকে এত হালকা করে চলে এলেন? অমিত বলে ওঠে, ফটিক নিশ্চয়ই আসল লোকের সন্ধান পেয়েছে, তাই এনাকে ধরে আসল লোককে সাবধান করতে চাইছে না। গুড, এই না হলে তুই আমার পার্টনার। ফটিক ও অমিত হোটেলে ফিরে আসে। ইন্সপেক্টর বাসু নিজের কাজে চলে যায়। অমিত ফটিককে জিজ্ঞাসা করে, লাঞ্চ করবি তো? করব। কটা বাজে? 1:30 বাজতে যায়। আমি শুধু মাছ ভাত খাবো। ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। অমিত ইন্টারকমে খাবার অর্ডার দিতে থাকে। ফটিক নিজের ফোনটাতে স্বপন বাবুর ফোন থেকে আনা নাম্বারগুলো দেখতে দেখতে কিছু ভাবছে। এই সময় অমিত এসে বলে, কি ভাবছিস? আচ্ছা তুই আমাকে বল, মেয়েটা কি? আর ম্যানেজারকে দিয়ে স্বর্ণালীকে ফোন করে টাকা যে ডালিয়া ঘোষের অ্যাকাউন্টে গেছে জানাবার প্রয়োজন কি ছিল? অমিত একটু ভাবে, তারপরে বলে, দেখ, যদি ডালিয়া ঘোষের কথাটা না উঠতো তবে কি স্বপনবাবু বলতো যে রথিনবাবু কিভাবে স্বপনবাবুকে ঠকিয়েছে? হয়তো স্বর্ণালীর কাছে রথিনবাবুর মুখোশ খোলার জন্য এই ধরনের একটা প্ল্যান কেউ করছে। কিন্তু স্বর্ণালীর তো দেখলাম অগাধ বিশ্বাস রথিনবাবুর উপরে। আর স্বপনবাবু কি এতই ভালো মানুষ যে সব জানার পরেও মুখ বুঝে বন্ধুরূপে শত্রুর কোম্পানিতে ম্যানেজারি করছে? আর ওনার পার্টনারশিপ চলে যাওয়ার জন্য, টাকা নষ্ট হওয়ার জন্য ওনার মিসেস ডিভোর্স অবধি নিয়েছে। না, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। কয়েকটা নাম্বার দিচ্ছি, তুই ফোন কর।
সাপোজ তুই কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করছিস, তুই চাইবি সুদীপ্ত ঘোষকে, আর মহিলা ধরলে তার নাম জানার চেষ্টা করবি। ফটিক একটা করে নাম্বার বলে। অমিত কল করে। 3 নম্বর ফোনটা গিয়ে লাগে সুদীপ্ত ঘোষের। স্যার, প্লিজ একটা ইন্স্যুরেন্স অন্তত আমাদের কোম্পানি থেকে করুন। এই সপ্তাহে করলে কোম্পানির তরফ থেকে ভালো গিফট আছে। শুনুন, আমি এখন ব্যস্ত আছি, আর এখন কোনো ইন্স্যুরেন্স করাবার ইচ্ছে আমার নেই। এই বলে লাইনটা কেটে দেয়। ফটিক বলে ওঠে, শেষ অবধি সুদীপ্ত ঘোষকে পাওয়া গেল। স্বপনবাবু সুদীপ্ত ঘোষের নাম্বারটাই কি করে রেখেছিল জানিস? 9কে 6 আর 6কে 9। ব্রেস ব্রেনি ক্রিমিনাল। এখনই ক্রিমিনাল বলা যাবে না, একটু সময় নেই। আচ্ছা, আর একটা কথা বলতো, গতকাল অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, আজ ম্যানেজার ফোন করে জানাচ্ছে, আর আমাদের সামনেই ফোনটা এলো কেন? শুনলি না, স্বর্ণালীর নাম্বার ছিল না, আজ কোনো একটা মেয়ে এসে নাম্বার দিয়ে ফোন করতে বলেছে। ওটা তো মেয়ে না হয়ে কোনো মহিলাও হতে পারে, কারণ ম্যানেজার তো তার চেহারাই দেখেনি। হতে পারে। ফটিক আবার কিছু চিন্তা করে, তারপরে বলে, কেসটা খুব গণ্ডগোলী। আমার মনে হচ্ছে স্বপনবাবুকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। তুই যে বললি আসল লোককে বুঝতে পেরেছিস। আমি বলিনি, তুই ভেবেছিস। আচ্ছা অমিত, সুদীপ্ত নামটা এর আগে কার মুখে শুনেছি বলতো? কার মুখে শুনে থাকবি? পৃথিবীতে সুদীপ্ত নামে একটাই ছেলে আছে নাকি? ফটিক কিছু চিন্তা করতে থাকে। হঠাৎ মনে পড়ে যায়, সুবল এই নামটা সেদিনকে ফোনে বলছিল। হ্যাঁ, বলো সুদীপ্ত। ফটিক ব্যস্ত হয়ে ওঠে। অমিতকে বলে, অমিত, বাসুবাবুকে ফোন করতো। কেন, হঠাৎ কি হলো? কর না, কথা আছে। অমিত ইন্সপেক্টর বাসুকে ফোন করে। বাসু ফোন ধরলে অমিত বলে, বাসুবাবু, লাঞ্চ হয়ে গেছে? পুলিশের কাজে কি আর নাওয়া খাওয়ার ঠিক থাকে নাকি? আপাতত চা বিস্কুট খেয়েছি। ফটিক আপনার সাথে কথা বলবে, ফোনটা ওকে দিচ্ছি। হ্যাঁ, দিন। তাড়াতাড়ি এখানে চলে আসুন, লাটাগুড়িতে যেতে হবে। লাটাগুড়িতে কেন? দরকার আছে, চলুন না, সব জানতে পারবেন। ঠিক আছে, আসছি। পুলিশ ফোর্স নেব? দরকার পড়লে পরে ডেকে নেবেন। ঠিক আছে, আসছি। এই বলে বাসু ফোন ছাড়ে। ফটিক অমিতকে বলে, আরেকটা লাঞ্চ বাড়িয়ে দে। ফটিকরা ইন্সপেক্টর বাসুকে নিয়ে পৌঁছয় সুবলের রিসর্টে, মানে যেখানে ফটিকরা আগে ছিল। আপনারা হঠাৎ এখানে? আপনার কাছেই এসেছি। আপনার মোবাইলটা দিন তো। কথাটা শুনে সুবল অবাক হয়। কেন? আপনার কি মোবাইল দিতে আপত্তি আছে? আপত্তি কেন থাকবে, হঠাৎ করে চাইলেন তো। এই বলে সুবল তার রিসেপশনের টেবিলের ড্রয়ার খুলে মোবাইল বার করে ফটিকের হাতে দেয়। ফটিক মোবাইল নিয়ে বলে, পাসওয়ার্ড বলুন। সুবল এবার যেন একটু ঘাবড়ে যায়। ইন্সপেক্টর ধমকে বলে ওঠে, পাসওয়ার্ড বলুন। 1 থেকে 6। ফটিক পাসওয়ার্ড নিয়ে মোবাইল আনলক করে। এরপর নিজের মোবাইল থেকে নাম্বার নিয়ে সুদীপ্তর নাম্বার টাইপ করে। সাথে সাথে মোবাইলে সুদীপ্তর নাম ভেসে ওঠে। ফটিক সুবলকে বলে, তার মানে সুদীপ্তকে আপনি চেনেন এবং তার সাথে আপনার রীতিমতন যোগাযোগ আছে। এরপরে ফটিক মোবাইলের হিস্ট্রি ঘেটে দেখতে থাকে আর বলে, রোজই তো আপনার সাথে সুদীপ্তর কথা হয় দেখছি। লাস্ট কথা হয়েছে ঘন্টাখানিক আগে। এবার সুবলবাবু ঝটপট বলুন তো গল্পটা কি? রথিনবাবুকে কেন আপনারা কিডন্যাপ করলেন? না না, আমি এই সবের মধ্যে নেই। আমি কেন আমার জামাইবাবুকে কিডন্যাপ করব? বাসুবাবু, অনেকে গাড়িতে তুলুন, থানায় নিয়ে আপনার ট্রিটমেন্ট দিলে সব কথা বেরিয়ে আসবে। না না, আমি বলছি সুদীপ্তরা জামাইবাবুকে কিডন্যাপ করেছে। কেন? বলতে পারবো না। রথিনবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে? সুবল চুপ থাকে। বাসু বলে, বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। চলুন। বলছি জামাইবাবু টি গার্ডেনের বাংলোতেই রয়েছে। কি মানে? রায়ান গোষ্ঠী এস্টেটের বাংলোতে? আর আপনার দিদি ওখানে থাকছে, উনি জানেন না? দিদিও এর সাথে ইনভলভ আছে।
সাড়ে সর্বনাশ। এখন বুঝলাম স্বর্ণালী মোবাইল ট্যাপ করার কথা শুনে কেন ওইভাবে রিয়াক্ট করে উঠেছিল। তাছাড়া খেয়াল করেছিস, কোনোদিনও কিন্তু আমাদের বাংলোর ভেতরে বসায়নি। যতবারই গেছি গার্ডেনে বসিয়েছে। সেটাই তো। যাই হোক, পুরো ঘটনাটা খুলে বলুন। সুবল চুপ থাকে। ফটিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, না, গল্পটা এখানে শুনে মজা পাবো না। চলুন, গাড়িতে যেতে যেতে গল্প শুনবো। আমাকে ছেড়ে দিন, আমাকে থানায় নিয়ে যাবেন না। কি করব? একটা করে কথা বলছেন আর 2 মিনিট করে পজ নিচ্ছেন। গাড়িতে চলুন। যদি আপনার কথায় স্যাটিসফাই হই তখন আবার আপনাকে নামিয়ে দিয়ে যাব। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের সব বলবো। এমনি যাবেন নাকি কোমরে দড়ি বাঁধবো? সুবল চুপ হয়ে যায়। তারপরে বলে, ঠিক আছে চলুন, কিন্তু আমি সব বলে দিলে আমাকে ছেড়ে দেবেন তো? কথা দিচ্ছি, আপনাকে আমি নিজে ছেড়ে দিয়ে যাব। ঠিক আছে চলুন, কিন্তু আপনারা যে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন এটা যেন আমার স্টাফরা না বোঝে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ বুঝতে পারবে না। ফটিকরা সুবলকে গাড়িতে তুলে রওনা দেয়। ফটিক বসেছে সামনে ড্রাইভারের পাশের সিটে। পিছনের সিটে সুবলকে মাঝখানে বসিয়ে এক পাশে অমিত, অন্য পাশে ইন্সপেক্টর বাসু বসেছে। বাসু থানায় ফোন করে সাব ইন্সপেক্টর যাদবকে বলে সে যেন এখনই কিছু পুলিশ নিয়ে রায় অ্যান্ড ঘোষ টি এস্টেটে চলে যায় এবং বাংলো ঘিরে রাখে। এটাও বলে ওখান থেকে যেন কেউ পালাতে না পারে সেটা খেয়াল রাখতে। এরপর ফটিক সুবলকে বলে, এবার বলুন, কেন রথিনবাবুকে কিডন্যাপ করার প্রয়োজন হলো? স্বপনদার মিসেস ডালিয়াদি আমার দিদির ছোটবেলার বন্ধু। ডালিয়াদি আমাদের পাড়ার মেয়ে। ডালিয়াদির বিয়ে হয়ে যাওয়ার পরে সেই দিদির জন্য রথিমদা সম্বন্ধ এনেছিল। সুদীপ্ত যখন জানতে পারে রথিমদা ওর বাবাকে ঠগিয়ে ব্যবসা নিজের নামে করে নিয়েছে, তখন প্রথমে স্বপনদাকে জানায়। স্বপনদা সুদীপ্তকে বলে অনেক দিন হয়ে গেছে, এখন এই সব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। কিন্তু সুদীপ্ত ব্যাপারটা মানতে পারে না। সে তার মাকে জানায়। ডালিয়াদি স্বপনদাকে ফোন করে। তুমি যখন জানতে পেরেছো রথিনদা তোমাকে ঠকিয়েছে, তখন তুমি তাকে কিছু বলবে না? কি বলবো? ও কি মানবে? সুদীপ তো তোমার সাথে সবার কথা বলিয়ে দিয়েছে, তোমার সামনে প্রমাণ করে দিয়েছে। আর কি চাই? ছেড়ে দাও ডালিয়া, অনেক দিন হয়ে গেছে। রথিনকে এখন প্রমাণ দিলেও ও মানবে না, বরঞ্চ ওর আর আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। একটা কাওয়ার্ড, পিছিয়ে পড়া লোক। তোমার দ্বারা এতদিনে যখন কিছু হয়নি, আজও হবে না। তুমি তোমার সম্পর্ক ভালো রাখার জন্য রথিনদাকে কিছু বলতে চাইছো না তো? তোমাকে আমিই ফাঁসাবো, তখন দেখবো তোমাকে কোন বন্ধু বাঁচাতে আসে। ডালিয়া ফোন ছাড়ে এবং সুদীপ্তকে বলে, এই নে তোর ফোন ধর। সুদীপ্তকে তার ফোন ফেরত দিয়ে নিজের বেডরুমে চলে যায়। এরপর নিজের মোবাইল তুলে স্বর্ণালীকে কল করে এবং স্বর্ণালীকে সব কথা জানায়। স্বর্ণালী প্রথমে বিশ্বাস করতে চায় না। যখন শোনে সুদীপ্তর কাছে সব প্রমাণ আছে, তখন সে বলে, তুই সুদীপ্তকে ফোন দে। ডালিয়া সুদীপ্তকে ফোন দেয়। সুদীপ্ত মোবাইল কানে নিয়ে বলে, হ্যালো, তোমার মা যা বলল সব সত্যি? ইয়েস আন্টি। ঋতুশ্রী জানে? না, ওকে বলিনি। ওর বাবার এমন একটা বাজে ঘটনার কথা ওকে কি করে জানাই বলো? ঠিক আছে, তুমি তো জানো রবিবার ঋতু কানাডা থেকে ফিরছে। ও ফিরুক, তখনই নয় জানবে। আগামীকাল সকালে আমি ফ্লাইটে শিলিগুড়ি যাব, তুমিও চলে এসো। আমি নিজের কানে এই ঘটনার সত্যতাটা শুনতে চাইছি। ঠিক আছে, আমি আর্লি মর্নিং এর ফ্লাইট ধরে নেব। তার মানে আপনার দিদির সাথে ডালিয়ার যোগাযোগ ছিল? হ্যাঁ, ওদের বন্ধুত্ব বরাবরই ছিল।
তাছাড়া সুদীপ্ত আর ঋতুশ্রী ছোটবেলার থেকেই দুজনকে ভালোবাসে। পারিবারিক সম্পর্ক তো একটা রয়ে গেছে। তারপরে কি আপনার দিদি পরের দিন শিলিগুড়িতে এসেছিল? হ্যাঁ, এসেছিল, এবং সুদীপ্ত সবার সাথে কথা বলে প্রমাণ করিয়ে দিয়েছিল যে জামাইবাবু স্বপনদাকে ঠকিয়েছে। তারপর কি হলো? দিদি জামাইবাবুকে বলে স্বপনদাকে আবার পার্টনার করে নিতে, কিন্তু জামাইবাবু রাজি হয় না। তুমি কি বলছো জানো? আমি এত কষ্ট করে বিজনেসটাকে দাঁড় করিয়েছি, আর তুমি স্বপনকে পার্টনার করে নেবে? 50-50 না হোক, 60-40 তো করতেই পারো। অসম্ভব। আর কে তোমাকে বলেছে আমি স্বপনকে দিয়েছি? যাদের তুমি মিথ্যে বায় সাজিয়ে নিয়ে গেছিলে, যে ব্যাংক ম্যানেজারকে তুমি শিখিয়ে দিয়েছিলে স্বপনদার উপর চাপ সৃষ্টি করতে, সবার সাথে আমি মিট করেছি। সবাই আমাকে সত্য ঘটনাটা বলেছে। তুমি একটা কাজ করো, তোমার স্বপনদাকে বলো কোর্টে যেতে। ওখানে যদি প্রমাণ করতে পারে আমি ওকে ঠকিয়েছি, ওকে আমি পুরো বিজনেসটাই দিয়ে দেব। কি হবে এত টাকা দিয়ে? একমাত্রই তো মেয়ে, তাও বিয়ে হয়ে যাবার পরে সব বিজনেস তো সুদীপ্ত আর ঋতুই সামলাবে। তুমি কি ভাবছো আমি আমার মেয়ের বিয়ে স্বপনের ছেলের সাথে দেব? কখনো না। কোথায় যাচ্ছ? কথাটা শেষ করে তো যাও। এরপর দিদি জিদ চেপে যায়, ঠিক করে পার্টনারশিপ না হোক, স্বপনদাদের টাকা যে করে হোক ফেরত দেওয়াবেই। এরপর শুরু হয় প্ল্যান। সুদীপ্ত ওর সাথে বিজনেস খাতিরে বিহারে কিছু লোকেদের সাথে আলাপ আছে, তাই কয়েকজন লোক ওখান থেকে ভাড়া করবে ঠিক করে। যেদিন এসব প্ল্যান চলছিল আমি সেদিন একটা কাজে কলকাতা গিয়েছিলাম, এবং নিজের কাজ শেষ করে দিদিকে যখন সারপ্রাইজ দিতে ওর বাড়িতে পৌঁছাই, তখন আমি কিডন্যাপের প্ল্যান শুনে নিজেই সারপ্রাইজ হয়ে যাই। আমার লোকেরা আঙ্কালকে স্টেশন থেকে কিডন্যাপ করে সোজা গোডাউনে নিয়ে চলে আসবে। এরপরে আমরা ওখান থেকে গাড়ি পাল্টে আঙ্কালকে নিয়ে সোজা কলকাতা চলে আসব। কলকাতায় আসার দরকার নেই, তোমরা এয়ারপোর্টে ওই গাড়ি ছেড়ে দাও, আর একটা গাড়ি ওখান থেকে ভাড়া করে টি গার্ডেনের বাংলোতে চলে যাও, ওখানেই রতিন থাকবে। কিন্তু কলকাতা চলে এলে ভালো হতো না? এয়ারপোর্ট থেকে ফিরে যেতে বলছি তার একটা কারণ আছে। তোমাদের এয়ারপোর্টে ড্রপ করার ড্রাইভার যদি কোনোভাবে ধরা পড়ে, তখন ও বলবে এয়ারপোর্টে ছেড়েছে, তখন পুলিশ অন্য রাজ্যে খুঁজতে শুরু করবে, আর আমরা টাকা বের করার কিছুটা তো সময় পেয়ে যাব। কত টাকা নিবি ভাবছিস? আমার মনে আছে তখন তুই তোর বাপের বাড়ির সম্পত্তি থেকে 25 লক্ষ টাকা পেয়েছিলি, আর পুরোটাই চা বাগান কিনতে স্বপনদাকে দিয়ে দিয়েছিলি। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিত ওই টাকা ডবল হয়ে গেছে। দেখ, তুই যেটা ভালো বুঝিস। স্বপনটা যদি একবার রথিনদার সাথে কথা বলে নিত, হয়তো এত ঝামেলা করতে হতো না। তবে স্বপনকে আমি ছাড়বো না, ওকে আমার ফাঁসাতেই হবে। একবার অন্তত, একদিনের জন্য হলেও ওকে যদি আমি লকআপে পাঠাতে পারি। তুমি চুপ করো মা, বাবা একটু নিরীহ, তাই জন্য তাকে হাজতবাস করিয়ে শাস্তি দেওয়ার কথা ভাববে? তোমরা কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি ড্যাডিকে বলছি আঙ্কেলের টাকাটা ফেরত দিয়ে দিতে। আমার কথা নিশ্চয়ই ড্যাডি শুনবে। এতক্ষণ সুবল দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল, এবার ভেতরে এগিয়ে আসে। হ্যাঁ, ঋতু ঠিকই বলেছে। তোরা যা প্ল্যান করেছিস ঠিক না, বরঞ্চ ঋতু জামাইবাবুকে বুঝিয়ে সুঝিয়ে বললে হয়তো জামাইবাবু টাকা ফেরত দিতে রাজি হয়ে যাবে। ঠিক আছে, কালকের দিনটা তো হাতে আছে, ঋতু ওর বাবার সাথে কথা বলে দেখুক, যদি ভালোই দিয়ে দেয়, ওয়েল এন্ড গুড। তারপর ঋতু ওর ড্যাডিকে বোঝালো, কিন্তু রতিনবাবু তখনও টাকা দিতে অস্বীকার করে, তাই তো? হ্যাঁ। ফটিকদের গাড়ি ততক্ষণে স্বর্ণালীদের টি এস্টেটে ঢুকে গেছে। বাংলোর সামনে রাস্তায় গাড়ি থামিয়ে সুবলবাবুকে নিয়ে ফটিকরা এগিয়ে যায় বাংলোর দিকে।
দেখে স্বর্ণালী, স্বপনবাবু, ডালিয়া এবং রথিনবাবু গার্ডেন চেয়ারে বসে আছে। আরেকটা চেয়ারে বসে সাব ইন্সপেক্টর যাদব। যাদব ইন্সপেক্টর বাসুকে দেখে উঠে দাঁড়ায়। ফটিক রথিনবাবুকে বলে, কি রথিনবাবু, চিনতে পারছেন? সেদিন আপনি আমাদের লাগেজ দেখতে বলে খাবার কিনতে নামছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। স্বপনবাবু, আপনি তো ভালোই অ্যাক্টিং করতে পারেন। সেদিন সকালে যেভাবে রিসোর্টে গিয়ে সুবলকে রথিনবাবুর কিডন্যাপের খবর জানালেন, মনে হচ্ছিল সত্যি আপনি কিডন্যাপের ব্যাপারে কিচ্ছু জানেন না। সত্যি তো আমি জানতাম না। হ্যাঁ, স্বপনদা ঠিক বলেছে। স্বপনদা জানতো না। আসলে স্বপনদা রোজ ভোর 4টের সময় উঠে মর্নিং ওয়াক করতে যায়, ফেরে প্রায় 5:30 নাগাদ। এই সময়ের মধ্যেই সুদীপ্তরা রথিনকে বাংলোর পেছন দিকে গেস্ট রুমে এনে রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি স্বপনদা জেনেছে চেক ক্যাশ হওয়ার পরে। আমি তো নিজেও জানতাম না যে স্বপন আর স্বর্ণালী সুদীপ্তদের সাথে ইনভলভ। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আমার বাংলোর গেস্ট রুমে বন্দি। সুদীপ্ত আর ডালিয়াকে দেখতাম টাইমে টাইমে আমাকে খাবার পৌঁছে দিয়ে আসতো। আপনার ভয় করেনি? করছিল। যেদিন ডালিয়া আমার গলায় ছুরি ধরে জোর করে চেক সাইন করিয়েছিল। আপনি নিশ্চয়ই ডালিয়া ঘোষ? হ্যাঁ, আমি ডালিয়া। মোটামুটি সুবলবাবুর থেকে সব ঘটনাই শুনলাম, তবু কয়েকটা কথা আপনাদের থেকে জানার আছে। সেদিন কিডন্যাপের দিন মহিলাটা কে ছিল? যেই মহিলা আর একজন পুরুষ রথিনবাবুকে নিয়ে এয়ারপোর্টের দিকে গেছিল? আমার মেয়ে আর সুদীপ্ত। বাহ, বাবাকে কিডন্যাপ করতে মেয়েও সাথ দিয়েছে। ও ড্যাডিকে অন্য কারোর হাতে ছাড়বে না বলে নিজে এসছিল। আর আপনি নিজে কিডন্যাপের সাথে যুক্ত থেকেও কেন আমাদের অ্যাপয়েন্ট করলেন? সাধে কি করেছি? বাধ্য হয়ে করেছি। যখন ইন্সপেক্টরের মুখে শুনলাম আপনারা সচক্ষে দেখেছেন কিডন্যাপ হতে, আর আপনাদের পেশাই নিখোঁজদের সন্ধান করা, তখনই বুঝেছিলাম আপনারা এই কেসটা নিয়ে খোঁজ খবর করবেন। আমি তখনই প্ল্যান করি আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেব, যাতে আপনারা আমায় সন্দেহ না করেন। কিন্তু শেষ অবধি প্ল্যান আর কাজে লাগলো না। আচ্ছা, ব্যাংক ম্যানেজারকে দিয়ে ফোন করিয়ে ডালিয়া ঘোষের অ্যাকাউন্টে যে টাকা গেছে সেটা আমাদের জানাবার প্রয়োজন কি ছিল? ওটা আমি ঋতুকে রিকোয়েস্ট করে বলেছিলাম ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলতে, কারণ আমি স্বর্ণালীর থেকে শুনেছিলাম ওই সময় আপনারা এখানে আসছেন। সেটা বুঝলাম, কিন্তু কেন? আমি চাইছিলাম আপনারা স্বপনকে সন্দেহ করেন আর ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। ও আমাকে সারা জীবন শান্তি দেয়নি। একটা বোকা লোক, ওর দ্বারাই কি ব্যবসা হয়? ঠকিয়ে নিল তো সবকিছু। আমি রথিনদার 50 লাখ টাকা ফেরত দিয়ে দেব, আর রথিনদাকে কিডন্যাপের জন্য নিজেকে সারেন্ডার করছি। না ইন্সপেক্টর, আসল দোষী আমি। রথিনকে কিডন্যাপের অপরাধে আপনারা আমাকে গ্রেপ্তার করুন। অনেক হয়েছে, বুঝেছি। বুড়ো বয়সে এখন জেল খাটবে। কাউকে কোথাও যেতে হবে না ইন্সপেক্টর, আমাকে কেউ কিডন্যাপ করেনি। দেখছেন তো নিজেদের জায়গায় সুস্থ স্বাভাবিকভাবে বসে আছি। আমি আস্তে আস্তে ভাবছিলাম শেষ অবধি এমনই কিছু ঘটবে। আচ্ছা, আপনাদের ছেলেমেয়েরা কোথায়? সুদীপ্ত আর ঋতু কলকাতায় গেছে কিছু জিনিস মার্কেটিং করতে। আগামীকাল আমার জন্মদিন, ওরা পার্টি দেবে। তবে বুঝতে পেরেছেন তো, টাকার থেকে সম্পর্ক বড়। সে আমি বুঝে গেছি। এই বলে রথিন স্বপনকে জড়িয়ে ধরে। ফটিক ও অমিত খুশি হয়ে তাকিয়ে থাকে। আপনারা শুনলেন ফটিকবাবুর কীর্তির সিরিজ থেকে রানীনগর স্টেশনে অপহরণ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station.